আমার ঘনিষ্ঠ সার্কেলে একটা কথা আমি ঠাট্টা করে প্রায় বলি, কিন্তু কথাটা আসলে খুব ঠাট্টা করে বললেও কথাটা আসলে মিনিংফুল। সেটা হচ্ছে যে ঢাকা শহর এটা হচ্ছে আসলে একটা বাংলাদেশের সবচেয়ে বড় রিফিউজি সেন্টার। রিফিউজি সেন্টার এই সেন্সে যে এই যে এখানে যত মানুষ থাকে, এখানে খুব কম মানুষই যারা আসলে ঢাকার অরিজিনাল, প্রত্যেকেই বাংলাদেশের কোনো না কোনো জেলার, আরও স্পেসিফিকভাবে বললে গ্রামের। তো এই জন্য আমার প্রায়ই মনে হয় যে ঢাকা শহর এটা হচ্ছে যে এই বিভিন্ন বাংলাদেশের যত গ্রাম আছে সবগুলো গ্রামের কোনো না কোনো প্রতিনিধি দিয়ে ভরা একটা রেফিউজি সেন্টার। তো আমি নিজেও ছোটোবেলায় গ্রামে ছিলাম প্রথম 7 বছর। সো গ্রাম নিয়ে আমার কিছু পারসেপশন আছে, বাট আমার মনে হয়েছে যে বাংলাদেশের গ্রাম নিয়ে কথা বলার জন্য বা গ্রামীণ জীবন নিয়ে বা গ্রামীণের সাথে যে পরবর্তী ঢাকা রেফিউজি সেন্টার হয়ে ওঠার যে লাইফস্টাইল, এটি নিয়ে কথা বলার জন্য আসলে আমি আইডিয়াল মানুষ না, কারণ মাথায় চুল না থাকলেও বয়স তো আসলে খুব বেশি না। সো এই জন্য তখন আমার মনে পড়লো হচ্ছে রোজেল ভাইকে, আতাউর রহমান সরকার রোজেল ভাই বয়স আমার সাথে 15 বছরের বড়, বাট যেটা হয়েছে যে উনি আসলে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যাদের সাথে রেগুলার আড্ডা মারা হয়, রোজেল ভাই তাদের মধ্যে একজন। পরে বলা যায় হচ্ছে রোজেল ভাই হচ্ছে আমার 15 বছরের যমজ বন্ধু। তো রোজেল ভাই বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এরপর উনি নিজেই ওনার ছোট ভাইয়ের সাথে মিলে একটা কোম্পানি খুলছেন, কোম্পানির নাম হচ্ছে মুসপানা গ্রুপ অফ কোম্পানি। উনি সেখানে চেয়ারম্যান হিসেবে আসছেন। বাট আমার মনে হয়েছে যে মুসপানা নিয়ে গল্প করার জন্য আজকে ঠিক বাবুল রশিও উপযুক্ত পরিবেশ না, বরং এটা বলা যেতে পারে যে রোজেল ভাই যে গ্রামে ছিলেন, সেই গ্রামে আমি গত ডিসেম্বরে গেছিলাম। সেখানে ওনার বাসায় যাইতে এখনও গাড়ি প্রায় 1-1.5-2 কিলোমিটার দূরে রেখে তারপর হেঁটে হেঁটে যাইতে হয়। তো আমার তখন মনে হলো যে এই যে গ্রাম নিয়ে গল্প করার জন্য যে ক্যারেক্টার খুঁজতেছি, রোজেল ভাই মেবি একটা উৎকৃষ্ট ক্যারেক্টার হইতে পারে, যিনি আসলে পুরো ব্যাপারটা বলতে পারেন। কারণ উনি যদিও ঢাকায় থাকেন, কিন্তু এমন মাস খুব কমই হয় যখন উনি গ্রামে যান না। ফলে আর উনি একসময় সিঙ্গারে চাকরি করতেন, ফলে সেই সূত্রে বাংলাদেশের অনেক জেলায় ঘুরছে। ফলে ওনার যে গ্রাম বিষয়ক যে পারসেপশন বা অভিজ্ঞতা, সেটা উনি হয়তো অন্য অনেকের সাথে ভালো বলতে পারবে। তো সেই জন্যই রোজেল ভাইয়ের সাথে আজকে আলাপ করা বসা। তো এই আলাপের টাইটেল ঠিক করছি হচ্ছে গ্রাম তুমি আসলে কেমন, কিংবা গ্রাম তুমি কেমন আছো। কোনটা বেটার জানি না, ওটা যখন এডিট হবে তখন ঠিক করব, বাট এরকম কিছু একটা। তো এই যে ঢাকা যে কালচারাল রিফিউজি সেন্টার, সেই রিফিউজি সেন্টার হয়ে ওঠার আগে যে গ্রামের গল্প, সেগুলো শুনি। সেই সাথে সাথে ঢাকার সাথে গ্রামের যে যোগাযোগ বা দূরত্ব, সেটা নিয়েও কথা বলা যাইতে পারে। তো ভাই, এই যে আপনারা যে বললাম যে আপনি আমার 15 বছরের যমজ বন্ধু, এটা কি ঠিক আছে নাকি বাড়ায় বসছি? না না, এটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। কারণ আমি ওইটা মানে যেটা হয় যে আমি তো আসলে আড্ডাবাজ। সো আড্ডাবাজের ক্ষেত্রে দেখা যায় যে আমার সিনিয়রদের চেয়ে ম্যাক্সিমাম আমি আসলে জুনিয়রদের সাথে আড্ডা মারি। এর মধ্যে তুমি একজন। সো অনেক জুনিয়র আছে, তোমার চেয়ে জুনিয়র আছে যারা আমার আড্ডার পার্টনার। সো অবশ্যই ঠিক আছে। এবং তোমার সাথে কথা বলে তো আমি খুব কি বলবো, আনন্দ পাই এবং এনার্জি ফিল করি মাঝে মাঝেই। বিভিন্ন ইস্যু নিয়ে তোমার সাথে কথা হয়। সো বন্ধুত্ব না হওয়ার কোনো কারণে, বন্ধুত্ব তার বয়স না। বন্ধুত্ব তো আসলে একটা মানে যার সাথে গসিপ করে আর মানে মজা পাওয়া যায়, সেই তো বন্ধু। আচ্ছা, আপনার অরিজিন হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জেলাগুলোর একটা, মোটামুটি কুমিল্লার একটা ঐতিহ্য আছে। এবং আপনার গ্রামের নাম সম্ভবত মহালক্ষ্মী পাড়া বা এরকম কিছু। আপনি যে গ্রামে থেকে আসলে পরবর্তীতে বুয়েটে আসলেন, আপনাদের ছোটবেলায় ওই গ্রামটার সাথে আসলে এখনকার যে গ্রাম, সেই গ্রামে বেসিক কোন কোন জায়গায় পার্থক্য আসছে? বেসিক না, আসলে টোটালটাই পার্থক্য আছে। মানে আমি যখন আসলে মানে আমার শৈশব বা কিশোরকাল যখন আমি চিন্তা করি, তখনকার আসলে আমাদের গ্রাম মহালক্ষ্মীপাড়া, যেটা কুমিল্লা জেলাধীন ব্রাহ্মণপাড়া থানার একটা ছোট্ট গ্রাম। ছোট গ্রাম বলা ঠিক না, অনেক বড় গ্রাম। 8,000 তো বোধ হয় না, ভোটারই হলো 8,000, মানুষজন তাহলে 15,000 বা তারও বেশি। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমার সেই শিশুকাল বলি, শৈশব বলি, কিশোরকাল বলি, ওইখানকার ওই পরিবেশ আজকে আসলে মানে চিন্তাও করা যায় না, যেটা আসলে কল্পনাতীত। মানে হ্যাঁ, একটা কথা হচ্ছে, তোমার কথাই বোঝা গেল যে এখনো 1.5-2 কিলোমিটার হেঁটে যেতে হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট চ্যাপ্টার। কিন্তু তখন তো হাঁটা যেত না। তো তখন তো আলো ছিল না, রাস্তা তো দূরের কথা, আইলও ছিল না, রাস্তার যে আইলগুলো ওইগুলোও ছিল না। বাট তখন নৌকা ছিল বর্ষাকালে, এখন তো বর্ষাই হয় না। সো নৌকার কথাটাও ভুলে গেছি। দেখা যেত তখন কি হতো, রাস্তা গিয়ে দেখা গেলো ইউনিভার্সিটিতে পড়তেছি, সন্ধ্যার পরে বা রাতে গেলাম, দেখা গেলো ওই মেইন রাস্তা থেকে চিৎকার করে বলতে হতো যে আমি আসছি, নৌকা নিয়ে আসো কেউ একজন। তো নৌকা নিয়ে যেত, তারপরে যেতাম।
সো এই যে বা আমার মানে ওই চিন্তাটা যদি করি, যেমন আমি যদি বলি যে মানে কোথায় পার্থক্যটা, বর্ষাকালে আমার এইরকম মনে আছে আমাদের যখন পুকুর পাড়টাতে যেতাম, সো থই থই করতো পানি, চারদিকে একের পানি আর পানি। যখন আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিকের বাড়িগুলোর দূরত্ব আর একটু বেশি, সো ওইখান থেকে যখন ঢেউগুলো আসতো তো মনে হইতো যে এইটাই একটা সাগরের তীর বা সাগরের শো, যেখানে এসে মনে করো পানির হুঙ্কার দেখা যেত। তো এখন দেখা যায় যে আমি যখন কক্সবাজার যাই, তো কক্সবাজার গেলে আমাকে টানে না, আমার কাছে মনে হচ্ছে সেই আমার ওইটাই তো কক্সবাজার ছিল। তো একই তো কক্সবাজার দেখা যায় যে আমাদের এখন ফ্যামিলির নতুন মানুষরা দেখা যায় যে ওখানে যখন যায় ওয়াও করে চিৎকার দিয়ে ওঠে কক্সবাজার দেখার পরে, ঢেউ দেখার পরে। তো এই ঢেউটা তো আমি হয়তোবা কক্সবাজার এখন বড় ঢেউ দেখা যায়, তখন এরকম বড় ঢেউ দেখি নেই বলবো না, অনেক বড় বড় ঢেউ আসতো, আইসা পড়তো, বিচু হইতো, কত কিছু দেখা যেত। সো মানে ওই তুলনায় তো এখন টোটালটাই চেঞ্জ, এখন পুরা শুকনা, আগে ছিলাম বর্ষায় মানে তখনকার, এবং তখনকার ফসলাদিও তো ডিফারেন্ট ছিল, এখন ফসলাদিও চেঞ্জ হয়ে গেছে। তখনকার যদি বলি যে গাছগাছালিগুলোর মধ্যে অনেক গাছ বিলীন হয়ে গেছে, সেই গাছগুলোর কথা কল্পনা করি, আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি একজন আর্টিস্ট হইতাম, আমি যদি একজন হয়তোবা ফাইন আর্টসে যদি পড়তাম, তাহলে আমি মনে হয় এই পোর্ট্রেটগুলো আঁকতে পারতাম। আমার মাঝে মাঝে চোখের মধ্যে বাসে যে এই পোর্ট্রেটগুলো কেমন হইতো, সে মানে আমি আসলে কিভাবে চলছিলাম বা কিভাবে হাঁটছিলাম। সো এখন যেমন স্যান্ডেল জুতা পরা ছাড়া বের হই না, তখন তো জুতা কি জিনিস সেটাও খুঁজে পাইনি। সো এই যে পথ চলা বা ইভেন যদি বলি আমাদের বাড়িতে তখন দেখা গেল পুকুরের দুই পারে দুই কর্নারে দুইটা ছিল, টয়লেট ছিল, একটা মহিলাদের একটা পুরুষদের। এখন তো প্রতি ঘরে ঘরেই আছে, এইটাও তো ভাবা যেত না তখন, পুরো গ্রাম খুঁজেও দেখা যায় এরকম পাকা টয়লেট 5টা 4টাও খুঁজে পাওয়া যেত না। ওই আমার ভাবনা সেলসম্যানশিপ বই নিয়ে যখন আপনার সাথে কাজ করতেছিলাম, তখন আপনি বলতেন যে আপনাদের স্কুল ছিল আপনার বাসা থেকে 9-10 কিলোমিটার হাইটা যাইতে হইতো বোধ হয়। না, এতটা না, প্রায় 4 কিলোমিটার 4.5 কিলোমিটার মতো। আচ্ছা, এখন স্কুলের কি অবস্থা? এখন গ্রামে তো মানে আমি তো আপনাদের বাসার সাথেই একটা বড় স্কুল দেখলাম। না, এখন বড় স্কুল আছে, কিন্তু আমরা যেটা এখনো ভালো স্কুল, ব্রাহ্মণপাড়া থানার মধ্যে এখনো সরকারি স্কুল হইল আমাদেরটাই, এবং ওই সরকারি স্কুলের প্রথম সরকারি স্টুডেন্ট আবার আমরা। এর আগে কেউ সরকারি হিসাবে কেউ সার্টিফিকেট পাইনি, আমরাই প্রথম সার্টিফিকেট পাই। তো ওই জায়গাটা তো স্কুলটাতে কি হতো আগে, এখন তো রাস্তা ধরে ধরে হেঁটে যেতে হয় বা রিক্সা দিয়ে যেতে হয় বা গাড়ি দিয়ে যেতে হয়। তখন তো আসলে এটাকে আড়াআড়ি বলা হতো, ছোটকালে আমরা এটা বলতাম কোন ইচ্ছা যেত, তো কোন ইচ্ছা চলে যেতাম। এখন আমাদের বাড়ি থেকে আমরা 4 জন যেতাম, পাশের বাড়ি থেকে কয়েকজন, এরকম দেখা যেত 20-25 জনের একটা টিম দৌড়াইতে থাকতাম। সো বৃষ্টি বাজলে বৃষ্টির মধ্যেও দেখা যেত হয় ছাতা ধরতাম, না হলে বৃষ্টিতে ভিজেই ক্লাসে যেতাম, এবং তখন তো খালি পেয়ে যেতাম। এবং এটা বলতে হয়তো বা খারাপও লাগতে পারে অনেকে, কিন্তু আমরা যেতাম লুঙ্গি পরে, সো প্যান্ট শার্ট পরা যেত না। এবং একবার প্যান্ট পরতে গিয়ে দেখা গেল আমার এক টিচার বলতেছিল যে এটাতে তুই প্যান্ট পরলি কিভাবে, এরপর থেকে প্যান্ট পরেই বন্ধ আমাদের, যদিও ওই স্যারও শেষকালে প্যান্ট ছাড়া আর কিছু পরতেন না। সো ওই চেঞ্জগুলো তো অনেক আসছে, এখন ছেলেমেয়েরা কি আসলে প্যান্ট জুতা মোজা টিন করা ছাড়া আসলে কিছু চিন্তা করতে পারে? ইভেন সানগ্লাস পরে তো এখন বাবুয়ান একটা দেখায়, কিন্তু তখন তো এটা ছিল না। এবং তখন যেটা হতো কি, আমরা যখন কোন ইচ্ছা বা আড়াআড়ি যখন যেতাম, তখন বড়ই গাছ থাকলে বড়ই গাছের থেকে ডিল মেরে বড়ি নিতাম, বকাবকি খেতাম, আবার বকাবকি দিত। আবার দেখা গেলো শশা ক্ষেত আছে, শশা ক্ষেত থেকে শশা টান দিয়ে নিয়ে চলে যেতাম। আবার দেখা গেলো টমেটো দেখা যেত মাটিতে উঠা রয়েছে, টমেটো মিছা দেখা যায় লুঙ্গি বা শার্টের মধ্যে মুছেই আবার এটা নিয়ে দৌড় দিতাম, খেতাম। এটা তো ধোয়াও হইতো না। এইটা কত সালের কথা বলতেছেন? যে বেশি দিন আগের না, এটা ধরো 83 থেকে 89। আচ্ছা, মানে হচ্ছে 90s এর আগের কথা। 90s এর আগে, 80s এর। আচ্ছা, সো কুমিল্লা মেইন শহর থেকে আপনাদের গ্রামটা আসলে কত দূর? 22 কিলোমিটার দূরে। তো এই যে 22 কিলোমিটার যে দূরত্ব, 22 কিলোমিটার দূরত্বের যে পার্থক্য, এই পার্থক্যতে ওই সময় কুমিল্লা শহর আসলে কিরকম ছিল, যেটা থেকে আসলে আপনাদের গ্রাম বেশ খানিকটা পিছিয়ে ছিল বলে আপনার মনে হয়? কুমিল্লার আসলে চেঞ্জ খুব বেশি হয় না। শহরের যদি বলি, শহরের হয়তো বা এক্সপানশন হয়েছে, কিন্তু কুমিল্লার শহরে চেঞ্জ হয় না। এখন চেঞ্জ যেটা হয়েছে গত 7-8 বছরে যেটা হচ্ছে, কুমিল্লাতে হাই রাইজ বিল্ডিং ঘটছে। আগের যে শুনশান যে 2তলা 3তলা 4তলা বিল্ডিংগুলো ছিল, এইগুলো আসলে ভেঙে ভেঙে এখন হাই রাইজ হচ্ছে, যার কারণে কুমিল্লার আসলে আমি যদি বলি সৌন্দর্য আসলে বাড়ছে না, কমে যাচ্ছে, এবং কেমন যেন একটু গিঞ্জি পরিবেশ তৈরি হচ্ছে। আর ওই তুলনায় যদি আমাদের গ্রামের অ্যাডভান্সমেন্টটা অনেক স্ট্রং, যদিও আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা। আমার মনে হয় পুরো বাংলাদেশের যদি বলি, আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার ক্ষেত্রে রাস্তাঘাটের যত দুরবস্থা, এটা মনে হয় বাংলাদেশের আর কোথাও নেই।
যদি বলি অন্যান্য অনেক আনডেভেলপ যেগুলা ছিল আগে, যেগুলার কারণে কোটা প্রথা, ওই প্রথা, সেই প্রথা ছিল, ওই রকম মানে অনুন্নত যেই জেলাগুলা বা অনুন্নত যেই জায়গাগুলো, ওরাও অনেক ডেভেলপ, বাট আমরা অনেক অনুন্নত হয়ে রয়েছে এখনো। রাস্তাঘাটটা আসলে আমাদের নাই বলতেই গেলে। আপনার নানা বাড়ি কোন গ্রামে? নানা বাড়ি হলো 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। সো ওই গ্রামেও তো আপনি গেছেন বোধহয় বহুবার, এখনো যাই। মহালক্ষ্মীপাড়া আর 14 গ্রামের মধ্যে আসলে ওই সময় 14 গ্রামের কিরকম সিচুয়েশন ছিল? ওই সময় না, এখনো বাড়ি। তখন ছোটকালে যেটা হলো 14 গ্রামের যেখানে আমার নানার বাড়ি ছিল, তখন আমরা এটা বলতাম গ্রামের মধ্যে গুলশান। আর আমাদেরটা ছিল পিওর গ্রাম, যেখানে সবকিছুই ছিল, মানে হাঁস, মুরগি, গরু, ছাগল, বেড়া হতে শুরু করে সবই ছিল। 80-85 ওই সময় 14 গ্রাম ছিল গ্রামের গুলশান। কারণ ওইখানের কমিউনিকেশন বলো, রাস্তাঘাট বলো, গাড়ি বাড়ি এমন কিছু ছিল না যে ওই বাড়িতে যাইতো না বা ওই গ্রামটাতে যাইতো না বা ওই কেন্দ্র, মানে এবং ইলেকট্রিসিটি ছিল। আমাদের গ্রামে ইলেকট্রিসিটি এসে 88-এ, আর ওইখানে আমি জন্মের পর থেকে দেখি ওইখানে ইলেকট্রিসিটি আছে। সো ইলেকট্রিসিটিও তো একটা ভাইটাল রোল পালন করে আসলে গ্রামকে আসলে মানে চেঞ্জ করতে। আমার নানি বাড়ি হচ্ছে ঠাকুরকান্দি গ্রামে। এটা না আমি একটা ফেসবুকে দেখছিলাম আপনাদের গ্রাম থেকে ঘুরে আসার পরে। ওইখানে তো আমাদের ছোটবেলাতেই কারেন্ট ছিল না, মানে আমি আপনার চেয়ে 15 বছরের ছোট। আমার ছোটবেলা মানে হচ্ছে 2000 সালের পরে ওইখানে কারেন্ট আসে। তো সেই গ্রামের রেসপেক্টে 88-এ কারেন্ট আসা মানে তো অনেক বড় ঘটনা। ডেফিনেটলি 88 না, আমি মানে ভুল বলছি, 98-এ। মানে আপনাদের গ্রামে 98-এ সোহেল যখন তোমার মেট্রিক পরীক্ষা দিবে তার ঠিক কিছুদিন আগে দিয়ে আসে, তাহলে 98 হবে। 98। আচ্ছা, তাহলে ওই মানে আমি 14 গ্রামেরটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। মানে এই ঠাকুরকান্দি গ্রাম যেখানে 2000 সালের পরে কারেন্ট আসলো, বা আপনাদের মহালক্ষ্মীপাড়া গ্রাম, মহালক্ষ্মীপাড়া থেকে 14 গ্রাম আসলো কত কিলো? 40 কিলোমিটার মতো। ওই 40 কিলো ইয়েতে একটা এত গুলশান হয়ে গেছে, মানে ঠিক কি কারণে একই জেলার মধ্যে দুইটা গ্রামের মধ্যে এত বড় পার্থক্য? ওইটাতে হলো কি, ওইটা আসলে ওইখানে বর্ষা হইতো না, ঠিক আছে, বর্ষা হইতো না, ইলেকট্রিসিটি যার কারণে রাস্তাঘাট খুব ভালো ছিল, মানে আমাদের তুলনায় ওইটা আকাশ পাতাল ভালো ছিল। ওইখানে দেখা যায় আমার নানা বাড়িতে সরাসরি গাড়ি যেত, সেই ছোটকাল থেকে এদিকে গাড়ি যেত। সো আমাদের আত্মীয় স্বজন যারা ছিল, মানে চাচা তো নানা টানা, তারাও যখন গাড়ি ঘোড়া নিয়ে যাইতো সরাসরি গাড়ি যেতে পারতো। বা কমিউনিকেশন তো একটা ফ্যাক্টর, তো কমিউনিকেশনের সাথে সাথে এবং ইলেকট্রিসিটি, ওই দুইটা জায়গা যেখানে আসলে সিঙ্ক্রোনাইজ হয়, ওইখানে ডেভেলপমেন্ট বা ওদের কালচার। ওই সময় তাদের নানার বাড়িতে দেখতাম তোমার গান বাজনা হতো, তারপরে নাটক করতো, সিনেমা বানাইতো, ছোট ছোট ট্রেইলার টাইপ। ইভেন আমার খালাদের মধ্যে, মামাদের মধ্যে। এবং ওইখানে আবার মজার ব্যাপার হলো, আমার ওই নানার বাড়িটাতে হলো 14টা ফ্যামিলি ছিল যখন, 7টা ছিল মুসলিম, 7টা ছিল মুসলমান। তো তাদের মধ্যে প্রচুর ছেলে, 7টা হিন্দু, হ্যাঁ 7টা ফ্যামিলি এরকম, এখন অনেকগুলো হয়ে গেছে। সো এদের মধ্যে মানে আত্মিকতাটাও খুব চরম ছিল। সো যার কারণে ওই শিক্ষা, সংস্কৃতি, লেখাপড়া সবকিছুতেই, দুষ্টামি ফাইজলামিও যদি বলি, খেলাধুলা, সবকিছুতেই তারা অনেক অ্যাডভান্স ছিল। এবং আমরা খুব এনজয় করতাম। নানার বাড়িতে গেলেই মনে হতো যে এইটা এনজয় করার মতো জায়গা, যেটা আমরা আমাদের বাড়িতে পেতাম না। আচ্ছা, সো আপনাদের বয়সী যারা হচ্ছে গ্রামে বড় হয়েছে, ফ্যামিলি শিক্ষিত, তাদের নামে সাধারণত শহীদ, সাইদ, আব্দুল, গফুর, রাজ্জাক, বুলবুল এই ধরনের নামের প্রাধান্য পাওয়া যায়। সেইখানে এই যে আপনার নাম যে রোজেল, আমার তো মনে হয় যে আপনি আপনার এই জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত এই নামে দ্বিতীয় কোনো মানুষ চেনেন নাই। তো আপনার এরকম নাম কে রাখছিল আর কেনই বা রাখছিল? এটা আবার আজকে মনে করো 3-4 দিন আগে আমার ওই ছোট ভাইয়ের মেয়ে মিনিও বলছিল যে এই নামটা কে রাখতো। মানে এই আজ থেকে প্রায় 50 বছর আগে আপনি গ্রামের যে বর্ণনা দিতেছেন, সেইখানে এরকম নাম তো একটু খুবই আনকমন। এটা ছিল আসলে আমার নানারা ছিল আসলে তোমার ইন্ডিয়ান, আমার নানারা আসলে ইন্ডিয়া থেকে আসা। সো নানারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে একেবারে বড় ভাইও আসলে আমি বুঝার পর ইন্টারমিডিয়েটে পড়ার সময় মনে উনি বাংলাদেশে আসেন। এর আগে উনি ইন্ডিয়াতেই থাকতেন, ওনার ফ্যামিলির অনেকেই এখনো ইন্ডিয়াতে আছেন। তারপরে ছিল আরেক নানা, উনি কুমিল্লা শহরে থাকেন, তো ছড়াই গেছেন। তারপরে হলো আমার নানা। সো আমার নানা আসলে আসছিলেন প্রথম দেবিদ্দার থেকে চলে যান উনি আবার 14 গ্রাম, যেহেতু অন্য ভাইয়েরা আছেন। তার ছোট ছিলেন আরেক নানা, উনি ছিলেন ব্যারিস্টার, উনি ঢাকাতেই গুলশানেই থাকেন, এখন নাই যদি ওনারা। সো তার ছোট হলো আরেক নানা, উনিও 14 গ্রাম থাকেন। ওই আঙ্গিকে 14 গ্রাম কেন্দ্রিক তাদের কিছু বাড়িঘর হয়, ওই কারণে ওনারা বসতি করে। ওই যে বললাম না 7টা ফ্যামিলি, তো এরা আসলে হিন্দু বাড়ি কিনেই তো আসলে ওইখানে বসতিকরণ করেন বা এক্সচেঞ্জ করেন ইন্ডিয়ার সাথে এখানে। তখন যেটা হইতেছে, যেহেতু ওইখানে ছিল, যেমন যদি বলি আমাদের মা খালাদের নামও একটু কিন্তু অন্যরকম। আপনার মায়ের নাম তো বোধহয় আলপনা, আমার এর ছোট খালার নাম হলো জর্না, তার ছোট খালার নাম হলো অনু, তার ছোট খালার নাম হলো হলো, তার ছোট খালার নাম হলো লক্ষ, তারপর হলো শিরিন,
আবার চাচাতো জ্যাঠাতো যদি বলি আমার বন্ধু কল্পনা জল্পনা এইরকম করে একটু মানে নামগুলো একটু শৈল্পিক নাম বলতে পারো। সো ওই দৃষ্টিতে তখন আমার যে সেকেন্ড খালা ঝর্ণা খালা আসলে আমার নামটা দেন, এবং উনি কিভাবে দেন কোত্থেকে পেয়েছেন তা জানি না, বাট নামটা হয়। এবং তখন প্যারালালি আসলে দুইটা নাম হয়। আমার যে সেকেন্ড নানার ওই বংশধরও ওনার ভাইয়ের এক ছেলের নামও রুজাল রাখা হয়, এটাও পরে জানা হয়েছে, এবং এটা নিয়েও একটু কথাবার্তা হয়েছিল যে কে কারটা নকল করেছে, কিন্তু আসলে কেউ কারোরটা নকল করে নাই। তো আমার খালাই আমার নামটা দেয় আর কি, রুজাল নামটা। আমি আপনাদের গ্রামে যখন ছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে এর মধ্যে কোনো একটা বিয়ের দাওয়াত টাওয়াত খাইতে পারলে ভালো হতো। মানে গ্রামীণ বিয়ে নিয়ে তো অনেক ধরনের শোনা যায়, সেটা তো দেখা হয় নাই। কিন্তু আপনারা যখন ছোট ছিলেন তখন গ্রামের বিয়েগুলোতে আসলে কি ধরনের প্রোগ্রাম হতো, আর এখন কি চেঞ্জ আসছে? এখন কি আপনাদের এখানেও কি এই স্কুলে বা কমিউনিটি সেন্টারে বিয়ে হয় না? এখন বিয়ের ধরন এখন তো না, গ্রামে বলতে গেলে আমাদের এখানে তো এখন কোনো কমিউনিটি সেন্টার নেই, সো আলটিমেটলি বাড়ি কেন্দ্রিক হয়। বাট আগের দিনের বিয়ের চাইতে এখনকার বিয়েটা টোটালি ডিফারেন্ট। আগে যেটা হতো যে দেখাশোনা হতো, পানচিনি বলা হতো, যেখানে ডেটগুলো ফিক্স করা হতো। কোরিডোর এখনো হয় এরকম, হয়তো পানচিনি বলে না, তো এরকম যেটা এঙ্গেজমেন্ট বলে, দেন আক্ট হয়। কিন্তু আমাদের সময়টাতে যেটা হতো কথাবার্তা হইতো, দেখাশোনা হইতো, দুই ফ্যামিলিতে যাওয়া আসা হইতো, মুরব্বীরা যেতেন, সমাজের লোকজন যেতেন। সো গিয়ে ঠিকঠাক করার পর তারপরে যেটা হতো যেদিন বিয়ে হতো, এটা মেয়ের ফ্যামিলি হোক ছেলের ফ্যামিলিতে, যেই ফ্যামিলিতেই আসে নর্মালি যেটা হলো মেয়ের ফ্যামিলির প্রোগ্রামটা হতোই। তো ওইখানে যখন আসা হইতো তখন প্রথমে দেখা যেত তোমার স্থানীয় কিছু পিঠা দেওয়া হইতো, ভাজা পোড়া, তো হিউস, এইগুলা খাওয়াইতে হইতো। খাওয়ানোর পর তারপরে হলো মূল ডিশ। তো অনেকেই দেখা যেত যে যেমন আমার নানার বাড়ির লোকজনে আর দেখা খেত, কারণ ওনারা তো মনে করতে এইটাই মানে খাওয়া, পরের খাওয়া তো নাই, এটা হয়তো আরও পরে হবে, কিন্তু প্যারালালি এই দুইটা খাওয়া খেত। আর এখন যেটা হয় কি, এখন তো আসলে ওই ইয়ে নেই, মানে ওই যে স্থানীয় পিঠা টিটার কোনো ইয়ে নেই। এখন আসলে ঢাকা শহরে যেমন খায় গ্রাম শহরও তাই খাওয়া, এবং এইটা যেটা হয় ওই ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে আসে। আগে যেটা তো বিভিন্ন বাড়ির থেকে চেয়ার টেবিল নিয়ে আসা হইতো, ওইগুলাই বিভিন্ন জায়গায় মানে অ্যারেঞ্জ করা হইতো, ওইভাবে খাওয়া দাওয়া হইতো। এখন আসলে গুছানো হয়। এই এখন যেহেতু মানে আপনাদের গ্রামে বসেও আমি ঠিকঠাক মতো ওয়াইফাই ব্যবহার করতে পারছি, ফলে ওয়াইফাই পাওয়া যায়, এবং স্মার্টফোন থাকলে তো আমি আসলে শ্যামলীতে বসে ব্রাউজিং করতেছি নাকি ওই মহালক্ষ্মীপাড়াতে ব্রাউজিং করতেছি খুব একটা ম্যাটার করে না। সো এই যে ইন্টারনেটের এই যে ইন্টারনেট অ্যাক্সেসের ফলে গ্রামের যে আবহ, সেই আবহ তো আসলে অনেকটাই কম্প্রোমাইজড হয়ে গেছে। সো এখন আপনি যখন গাড়ি নিয়ে গ্রামে যান, তো ছোটোবেলার ওই গ্রামের সাথে এখনকার গ্রামে যখন এই পার্থক্যটা দেখেন, এটা কি আপনি হ্যাপিলি অ্যাকসেপ্ট করতে পারেন, নাকি মনে হয় যে আসলে গ্রামের এই গ্রামীণ ব্যাপারটা থাকা উচিত ছিল? হ্যাপিলি এটা আসলে একটু কন্ট্রাডিক্টরি, মানে যেটা হয় টেকনোলজির কারণে তো কিছু ব্যাপার আমরা অ্যাকসেপ্ট করেছি বা করতেও চাই বা ভালো থাকতে চাই। আগে দেখা গেলো যে আমার যদি বলি আমার দাদি যখন মারা যায়, আমি আসলে ব্রাহ্মণপাড়াতেই ছিলাম, তো আমি ব্রাহ্মণপাড়ায় বন্ধুর বাসা ছিলাম। তো পরের দিন যখন মারা যায় তা আমি ব্রাহ্মণপাড়ায় গেছি, কিন্তু আমি ঢাকা আসারও 3 দিন পরে আমি শুনছি যে আমার দাদি মারা গেছে। আচ্ছা, সো ব্যাপারটা হলো কি, কমিউনিকেশন, কোনো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না। সো এখন এইটা তো খুব ইজি, তুমি ঢাকা থাকো আর লন্ডনে থাকো, তুমি উইদিন এ সেকেন্ড তুমি জানতে পারছো যে তুমি কোথায় আছো, আমি কোথায় আছি, বা যে কোনো বিষয়। এটা তো একটা পজিটিভ। আরেকটা দিক হলো যে পিওর গ্রামের যে টেস্টটা, এইটা তো আসলে এখন পাই না। আগে যে টেস্টটা পেতাম, আগে যে মানে আত্মিকতাটা হইতো, কারোর সাথে দেখা করতে গেলে যেতে হইতো, ওই বাড়ি পর্যন্ত যেতে হতো, গিয়ে তারপরে দেখাতাম। আমি ইউনিভার্সিটি লাইফে আমি যাইতো আশেপাশের বাড়িগুলোতে ঘুরতাম, সবাই তো আমাদের কোনো না কোনোভাবে ব্লাডের লিঙ্কেজ বা কোনো না কোনোভাবে কানেক্টেড। তো চাচি জেঠি বাবি তাদের সাথে জ্যাঠা জেঠি তাদের প্রত্যেকের সাথে তো একটু হাই হ্যালো করতাম। এখন তো আর এইটাও করা হয় না, যদি প্রয়োজন হয় মোবাইল তো আছেই, কারণ তারও আছে আমারও আছে। কিন্তু এটার একটা ব্যাড ইমপ্যাক্ট যেটা হয়, তো গ্রামের ক্ষেত্রে হয় কি, তুমি যখন হঠাৎ করে কোনো একটা টেকনোলজি দেখো, এটাতে মানে ওয়াও টাস্কি খায়, কিন্তু টাস্কি খেয়ে কেউ তো এটাতে পজিটিভলি ইউজ করছে, কিন্তু কেউ এটাতে আসলে খারাপ দিকেও যাচ্ছে। ওই খারাপ ইমপ্যাক্টটা আমার কাছে মনে হচ্ছে গ্রামে এটা বেশি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম আমাদের কুমিল্লা বা ওই অঞ্চলটাতে প্রচুর মিডল ইস্টে থাকে, বিদেশে থাকে, হাজব্যান্ডরা বিদেশে থাকে, বউরা হয়তো বা দেশে থাকে। এতে ক্ষেত্রে হয় কি, তোমার আমার কাছে মনে হচ্ছে কমিউনিকেশনে কোথাও কোনো একটা ঝামেলা হয়। তাহলে কি পরকীয়া হাব হয়ে উঠছে? না, পরকীয়ার হাব না, ব্যাপারটা হচ্ছে পরকীয়া হচ্ছে না তাও বলবো না, কিন্তু তারপরে চান্সেস অফ মানে ইয়েটা তো বেড়ে যায় মানুষের।
তুমি মনে করো আমি আমার একটা স্কুল ফ্রেন্ড, আমি জানতামই না সে কোথায় আছে। গত 14 তারিখ আমাদের একটা 13 তারিখে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হলো, অনেককে খুঁজে পেয়েছি এবং এই ভাইবার, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের কারণে অনেকেই কানেক্টেড হয়েছে। আচ্ছা, এই যে ভিলেজ পলিটিক্স টার্মটা তো খুব প্রচলিত। সো যেহেতু মানে টার্মটা প্রচলিত, তার মানে এই জিনিসটা এক্সিস্ট করে। সো আমাকে বলেন যে আপনারা যখন ছোট ছিলেন তখনকার ভিলেজ পলিটিক্সের ধরনটা কীরকম ছিল, আর নিজেরা যখন ডিসিশন মেকার হয়ে গেছে মাত্রাগত কী চেঞ্জ আসছে? মাত্রাগত চেঞ্জটা আসে নাই, চেঞ্জ এটা একই ধরনের রয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললা, এখন আসলে মোবাইলের যুগ আসার কারণে ডিজিটালাইজড হয়েছে। ডিজিটাইজড হওয়ার কারণে হলে কি মনে করো আগে কি করতো, মানে বিজনেস পলিটিক্সে দেখবে একটা গ্রুপ থাকি, ঠিক আছে, তাদের আবার এন্টি গ্রুপও থাকে, তারাই দেখা যায় আবার এটাকে মোটিভেট করে। প্রত্যেকটা গ্রামে একটা মাতবর থাকে, মাতবর গ্রুপ থাকে, সবাই করে। এখানে ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে, আবার মিডল ম্যানও আছে। সবকিছু মিলে হয় কি, আগে কমিউনিকেটটা করতে হলে সবাইকে একসাথে বসতে হইতো যে তারা কি করবে। এখন কিন্তু সহজ, মোবাইলের কারণে ভাই এটা করছি, এটা হবে, সে এটা করছে, রাতের বেলা 12টা আসেন, কোথায় বসবো, কি হয়। আগে কিন্তু 4-5 দিন সময় নিতে হতো, এখন কিন্তু এই সময়টা নিতে হয় না। এটা পজিটিভ সেন্সও হতে পারে, নেগেটিভ সেন্সও হতে পারে, হোয়াট এভার দ্য ইস্যু। আর সেকেন্ড থিং হলো পলিটিক্সের আসলে তুলনা চেঞ্জ হয় নাই। এটার ব্যাপারে হলো কি, আমাদের এলাকায় একজন খুব মুরব্বী চেয়ারম্যান ছিলেন, মুকসুদ আলী চেয়ারম্যান, খুব স্মার্ট চেয়ারম্যান ছিলেন আমাদের এই ইউনিয়নের। তো উনি হঠাৎ করে আমাকে বললেন, তখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ভিলেজ হাইপোথিসিস কি। আমি তো নতুন ওয়ার্ড, আমি তো বুঝি নাই। তখন বললো যে বুঝো নাই তো নাতি, তাহলে না বুঝলে ঘটনা হচ্ছে আর্কিমিডিসের হাইপোথিসিস আছে, আমি কে আছে, এটা এখন পর্যন্ত প্রকল্প থাকলো কিন্তু সূত্র হলো না কেন। তাই বিজ্ঞান বডি এখনো এটাকে অ্যাপ্রুভাল দেয় নাই বলে এটা সূত্র হয়নি। সো ভিলেজ হাইপোথিসিস বলতে এমন কিছু আছে যেগুলা ভিলেজের সর্দাররা, মাতবররা এটি ঠিক করে এবং যুগ যুগ ধরে মানে মানে এইগুলাকে চালাই আসছে। সো এই জায়গাগুলোকেও দেখবা 50% প্রুভ হয়, 50% প্রুভ হয় না। সো তোমাকে এইগুলো মেনে নিতে হয়। সো এই হাইপোথিসিসগুলা তো আসলে কে তৈরি করে? গ্রামের মাতবররা, গ্রামের মুরব্বীরা, গ্রামের ক্রিটিক্যাল লোকগুলা। এবং যারা ক্রিটিক্যাল তাদের বুদ্ধির কাছে তো আসলে নস্যি। মনে করো জাজরা জাজমেন্ট দেয়, গ্রামের লোকরাও তো জাজমেন্ট দেন। তো মাঝে মাঝে তো আমার কাছে মনে হয় অনেক বড় বড় জাজরাও আসলে তাদের কাছে নস্যি হয়ে যাবে তাদের বুদ্ধির কাছে। মানে এতটা মানে ভিলেজ পলিটিক্স আসলে এটা আমার কাছে মনে হয় না খুব হালকাভাবে দেখারও কিছু আছে। দে আর ভেরি স্মার্ট এবং দে আর আসলে তাদের চিন্তা ভাবনা অনেক অনেক স্ট্রং। যে কোনো জিনিস তারা আসলে রাতারাতি চেঞ্জও করতে পারে, আবার রাতারাতি এটাকে গড়তেও পারে যদি চায় তারা। সো তাদেরকে দুর্বল ভাবারও কোনো কারণ নেই। অনেকে আমরা মনে করি দূর গ্রামের মানুষ কিভাবে, তাদের চিন্তা ভাবনা আরও স্ট্রং, যারা আসলেই পলিটিক্স করে এবং যারা আসলে মাতবর। সব গ্রামেই তো এরকম কিছু মাতব্বর বা এরকম কিছু বিখ্যাত ক্যারেক্টার থাকে। তো আপনাদের ছোটবেলায় এরকম কিছু ক্যারেক্টারের গল্প বলেন আসলে, যাদের গল্প শুনে বা যাদের দিক নির্দেশনায় আপনারা চলতেন, ওরকম কিছু ক্যারেক্টার? আমি আমার ছোটকালে যেই মাতবরগুলোকে দেখেছি ভাইয়া, আমি তাদেরকে আসলে স্মরণ করতে হবে। অনেস্টলি যদি বলি, তাদের চিন্তা ভাবনা এবং তাদের বুদ্ধি, এটা আসলে তারা কোত্থেকে এত বুদ্ধি পেতেন, কোত্থেকে যে এত জ্ঞানী হইতেন। তাদের তো অক্ষর জ্ঞানও ছিল না অনেকের, তাদের অনেক তো আসলে মানে পড়তেও জানতেন না, কিন্তু তারা এত বুদ্ধি, এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। যেমন আমি যদি বলি, একজন সুলতান চেয়ারম্যান ছিলেন, ইভেন আমার বড় জ্যাঠাকেও আসলে আশেপাশের অনেকগুলা থানায় ডেকে নিতেন সর্দার হিসাবে। এটা আমি এখনো চিন্তা করি কিভাবে আসলে বড় জ্যাঠার আসলে যদি বলি, ওনার দেখতে খুব সুন্দর ছিলেন, খুবই চমৎকার একটা মানুষ ছিলেন, বুদ্ধি নিয়ে এত অবশ্যই চলতেন এবং গার্ড ছিল অসম্ভব। মানে তুমি যে কোনো কথায় ওনাকে নোয়াইতে পারবে না। যেমন আমি কথা চেঞ্জ হয়ে যাই, যেমন ওনাকে কখনো না, ওনার কাছে মনে হয়েছে এটা হবে না। এবং ওনারা যেটা হচ্ছে কখনো না আমার যেটাকে কারোর ক্ষতি হোক এইটা কখনো করতেন না, উপকার করা ছাড়া। যদি না করতে পারতেন অফ থাকতেন। ইভেন আরেকটা যদি বলি, যেন সুলতান মেম্বার একজন ছিলেন আমাদের গ্রামের, আমাদের পাশের বাড়ি, চাচার বুদ্ধির কাছে বানিয়ে হতে হবে। কুদ্দুস মেম্বার ছিলেন একজন, রশিদ মাস্টার ছিলেন একজন। মানে আমাদের গ্রামে এরকম নাম তো আর সবার বলা সম্ভব না, কিন্তু এই যে মনে করো লোকগুলা, ওনারা যে কি চমৎকারভাবে আসলে মানুষকে কনভিন্স করতে পারতেন। যখন মানে মিটিং মানে তো মেল, গ্রামে বলা হয় মেলগুলাকে যেইভাবে ওনারা কবজা করতেন, মানে যেভাবে আসলে প্রায়োরিটি যাকে যেভাবে দরকার, এইটা এই মুহূর্তে আসলে একটু অভাব আছে।
আমার কাছে মনে হয়েছে। সো এই যে পঞ্চায়েত সিস্টেম, যেটা আপনি কি পঞ্চায়েত সিস্টেমের কথা বলতেছেন নাকি, মানে তখন কি পঞ্চায়েত সিস্টেমে চলতো নাকি তখন গ্রামগুলো চলতো কিভাবে? পঞ্চায়েত সিস্টেম তো আসলে বাংলাদেশে তো ওইভাবে পঞ্চায়েত সিস্টেম ছিল না, এটা ছিল ইন্ডিয়াতে। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে প্রতিটা গ্রামেই দেখা যায়, প্রতিটা সমাজে, প্রতিটা বাড়িতে একজন একজন করে সর্দার থাকে। এই সর্দাররাই দেখা যায় যে গ্রামকে আসলে করে, এদের মধ্যেও বিরোধ থাকতো, কিন্তু তারপরেও যখন মিটিং হতো বা মেলগুলো হইতো তখন তাদেরকে সবাইই তো ডাকা হতো, তখন তারাই তো ডিসিশন নিত। তাদের মধ্যে একটা জুরি বোর্ড বসতো, যদি কখনো ডিসিশন না নিতে পারে 4-5 জনের একটা জুরি বোর্ড বসতো এবং ওই জুরি বোর্ডের ডিসিশনটাই জানাই দিত এবং ওইভাবেই অ্যাক্ট হইতো। আচ্ছা, আমার নানা বাড়িতে একটা খুব ইন্টারেস্টিং দেখলাম যে কারো গরু ছাগল আরেকজনের ক্ষেত খামার খাইলে খোয়ারে দিত এবং এই খোয়ার নিয়ে রেগুলার একটা গ্যাঞ্জাম হইতো। সো আপনাদের ওই সময় কি খোয়ার কালচারটা ছিল নাকি? আমাদের সময় ছিল, খোয়ার ছিল। আমাদের খোয়ারটা ছিল ব্রাহ্মণপাড়ায়, ওইখানে দিয়ে আসতো। কিন্তু প্রথম দিকে দেখতাম 2-1টা এরকম ঘটনা ঘটছে, কিন্তু পরে আসলে হয়নি এটা। বাট এই খোয়ার সিস্টেম ছিল, খোয়ার সিস্টেম সবসময় ছিল, এটা আমাদের গ্রামীণ পরিবেশে ছিল। বিশেষ করে ছাগল ধরে নিয়ে চলে আসতো, পরে আবার ওইখানে জরিমানা দিয়ে আসতে হতো। আচ্ছা, আর হচ্ছে এই যে যখন এই যে শবে বরাত বা এই ধরনের প্রোগ্রামগুলোতে দেখা যাচ্ছে ইয়াং ছেলে পেলে মুরগি চুরি করে খাইতো, ডাব চুরি করে খাইতো, সো এগুলো নিয়ে আবার বিচার টিচার বসতো। আপনাদেরও কি এই কালচারগুলো ছিল নাকি? আমাদের এলাকায় শবে বরাত নিয়ে এরকম কিছু মাথামাতি হতো না। শবে বরাতে যে এত কিছু ডাকডুল পেটে আসলে নামাজ রোজা করার ব্যাপারটা, এটা আসলে বলতে পারো আমি আসলে যখন কলেজে ভর্তি হই তারপর থেকে দেখলাম শহর কেন্দ্রিক। এখন যদিও শবে বরাত নিয়ে আমাদের এলাকাতেও কিছু মানে নামাজ পড়তে হবে এরকম একটা সিরিয়াসনেস আসছে, তখন তো বাড়ি বাড়িতে আসলে তারাবি নামাজ হতো, সব বাড়িতে না, বড় বাড়িগুলোতে হয়তো, ছোট বাড়িগুলো ওইখানে গিয়ে অ্যাটেন্ড করতো। তখন দেখা যেত 27 রোজা, বিশেষ করে 26 রোজার দিনগত রাতে যেটা, ওই দিন দেখা যেত যে নামাজটা হইতো শবে কদরকে চিন্তা করে, ওই নামাজের দিন দেখা যেত বিশাল খাওয়া দাওয়া হইতো, বিশাল বড় আয়োজন হইতো। মুরগি চুরি করতো না, এই মুরগি চুরি করতো, এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ করতো। কিন্তু ওই যে শবে বরাত বা কেন্দ্র করে না, এগুলো আমরা বলতাম জুয়াবাতি খেলা, মানে অনেকটা পিকনিক। তো যেটারে পিকনিক নাম বলেছে জুয়াবাতি বলা হইতো। এই জুয়াবাতি খেলতে গেলে তখন দেখা যেত কারো বাড়ি থেকে হাঁস, কারো বাড়ি থেকে মুরগি, কারো বাড়ি থেকে ডিম, অথবা আমরাও যেটা করতাম দেখা যাচ্ছে হাঁস মুরগি তো প্রচুর থাকতো প্রত্যেকটা বাড়িতে। তো আমাদের হয় কি, তখন তোমার বাড়িতে আসলে চুরকে পাহারা দেওয়া বা চুর প্রোটেকশনের জন্য প্রত্যেকটা বাড়ির সম্মুখ বা ছাড়া পেছনের দিকে যেখানে বাজার বা পুকুর পাড় ছিল তার পেছনে আর একটা চিকন একটা নালার মতো করা হতো, এটাকে আমরা বারগোড়া বলতাম। তো এই বারগোড়ার দিয়া যাতে কেউ চুরে দৌড় দিলেও যেন সে গুত্থা খেয়া পড়ে। সো ওই জায়গাগুলোর পেছনে দেখা যেত হাঁস মুরগি থাকতো। তা আমরা দেখা যেত ছোটবেলায় এইগুলার পেছনে ঘুরতাম, সন্ধ্যা হইলে বা সকালবেলা হইলে দেখা যেত ওইখানে খুঁজলো আমরা প্রচুর ডিম খুঁজে পেতাম, হয়তোবা ডিমগুলো আমার ঘরেরই বা আমার চাটার ঘরের। তো এইগুলো দিয়ে মনে করো জমাই হয়তোবা বিক্রি করতাম, টাকা আসতো, অথবা এইগুলো দিয়ে জবাতি খেলতাম, মানে পিকনিক এইগুলা হইতো। তা আবার যদি বলো সেই ছোটকালে তো দেখতাম আবার জিন পেতনির গল্প শুনতাম, তোলা গেছে জিন উঠে গেছে, আবার নিচে নেমে গেছে, তো আবার জিন দেখা গেলো ওই শেয়ারের মতো হইতো। তো এমনও হয়েছে যে আমাদের পাশের একটা গ্রামে যাওয়ার সময় সন্ধ্যা পরে যাওয়া যেত না, কারণ ওইখান থেকে ঠক 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 করে আওয়াজ হতো, মনে হয় একটা ঘোড়া চলতেছে, অথচ কিছু দেখা যাচ্ছে না। কিন্তু জিন যে ছিল না তা না, জিন তো ছিল, কারণ আমরা এরকম জিনের অনেক গল্প দেখছি, জিনের অনেক মানে পাইছি। হ্যাঁ, মানে ওইটা আমাদের গ্রামেও দেখছি যে কিছু কিছু মহিলাকে জিনে ধরে, কিছু ছেলে সুন্দর ছেলেকে পুরীতে ধরে। এইটার ব্যাপারে আমার একটা আবার দেখা যাচ্ছে যে এই পুকুরের পাড়ে গাইরে রাখছে, ধর নানা ধরনের গল্প শোনা যেত। হ্যাঁ, গাইরে রাখছে, এটা আসলে আমাদের এলাকায় গত কয়েক বছর আগেও হয়েছে পুকুরের পাড়ে। কিন্তু জিনে ধরার ব্যাপারটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়। জিনে ধরতো তাদেরকে দেখতাম, পরে এটা বুঝতাম আর কি, যেটি আসলে প্রেম টেম করে বাপ মার কাছে ধরা খেয়ে যেত তাদেরকে বেশি জিনে ধরতো। আচ্ছা, তো এইটা হলো আমার ম্যাক্সিমাম কেস আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যাদেরকে জিনে ধরতো, এটা ধরিয়ে নেওয়া যায় যে 90% হলো তোমার প্রেমিক প্রেমিকা। আচ্ছা, কোনো কারণে বাপমার কাছে বা এলাকার কাছে ধরা খাইছে, তো অনেক জিনে ধরলো। কারণ একবারও শুনলাম যে আমাদের পাশের বাড়ি জিনে ধরছে, কারণ হয়েছে কি উনি গড়াইতে গড়াইতে আমাদের এক বড় ভাই একবারে খাড়িতে পড়ে গেছে, খাড়ি মানে ডুবা। সো এখন আসলে তো জিনে ধরে নেই, উনি তো ধরা খাই যেতেছিল, জিনের বাপ করে উনি পালাইতেছে। তো এরকম আমার কাছে মনে হচ্ছে এখনো দিই সরবন্দরে নাকি জিনে ধরে মানুষটা। মানে হলো যে তুমি দেখবে এর মধ্যে ম্যাক্সিমাম একটা 50% একবারে ওই যে আবার হাইপোথিসিস দেখবে এটি যেটা হয় যে প্রেমিক প্রেমিকা, কারণ জিনের উপর দিয়ে ওরা আবার বাঁচতে চায়। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে এই যে ওঝা, মানে সাপে কাটতে ওঝারা নানা ধরনের
কারুকার্য দেখাইতো। তো আপনাদের ওই দিকে যেহেতু ইন্ডিয়ার সাথে সীমান্ত ছিল, ফলে পাহাড় থেকে তো আরো নানা ধরনের সাপটা আরো বেশি আসতো বোধ হয়, প্রচুর সাপ ছিল। তো আপনাদের ওখানে ওঝাদের কোনো ছিল কিনা? প্রচুর ছিল নাকি ওঝারা ওইভাবে? না, প্রচুর ছিল। সাপে কামড়াইলে ওঝা নিয়ে আসতো। তো এখন মনে হয় তো উজা তো আসলে কিছু করতে পারতো না, কিন্তু এখন বুঝি আর কি আসলে উজার মতো দেখতে যেত। স্পেশালি আমাদের পাশেই যেহেতু ইন্ডিয়ার বর্ডার, তো ওই ত্রিপুরা এরকম কিছু লোকজন আমাদের এলাকায় গুড়গার করতো। তখন ওই আফগান কাবলিওয়ারাও ঘুরতো, মহিলাদের চুরি টুরি এইসব নিয়ে ঘুরতো। তো ওঝারা প্রচুর আসতো সাপ কাটলে। আমাদের বর্ষাকালে তো প্রচুর সাপে মারা যেত মানুষ, সাপে কাটায়। তো ওঝাদের একটা উৎপাত ছিলই, সেই ওঝারা আসতো, টাকা নিয়ে যেত, তারপরে সিঙ্গা ফুক দিত। আপনাদের ছোটবেলায় এমনিতেই বাংলাদেশে ক্রিকেট খুব একটা জনপ্রিয় ছিল না, আবার টেলিভিশনও তো ওইভাবে দেখার সুযোগ পান না। ইলেকট্রিসিটি ছিল না, টেলিভিশন থাকবে কি করে? ক্রিকেট ফুটবল এই ধরনের খেলার সাথে খুব একটা পরিচিত ছিল না। ফুটবল ছিল ভাইয়া, ফুটবল তো প্রচুর জনপ্রিয় ছিল আমাদের এলাকায়, চিন্তাই করা যায় না। ফুটবল তো প্রতি গ্রামে গ্রামে হইতো, পাড়ায় পাড়া হইতো। বিশেষ করে বর্ষাকাল যখন শেষ হইতো, জমিতে কোনো ফসল দিচ্ছিল না, খালি এরকম গাছটা শুয়ে থাকতো, এখানেই তো এইগুলা পুরোটাই তো ফুটবল মাঠ। মানে এখন না ফুটবল মাঠ খুঁজে বের করতে হয়, তখন তো মনে করো বর্ষাকালের পরে তো পুরো ফিল্ডেই তো ফুটবল মাঠ, সেখানেই তো ছেলেমেয়েরা সব খেলতো। এটা বিকালবেলা হইলেই তো কাজ কাম করে এসা দেখা যেত, তখন ফুটবল নিয়ে বের হয়ে যেত। ফুটবল খুবই জনপ্রিয় ছিল। এবং প্রতি বছর এছাড়া আর কোনো খেলা ছিল যেটা আসলে আপনারা বিকালবেলা ওই সময় খেলতেন? হ্যাঁ, খেলতাম। এইটিরে অনেকটা বলা হয় ডাইগা, তারপরে তোমার গোল্লাছুট, তারপরে ওই কানামাছি, ভুবু, এরকম প্রচুর খেলা ছিল। মানে হতো না। আরেকটা হলো বিশেষ করে একটু শীতকাল যখন পড়ে যেত, তখন তো ঘুড়িও রান্নার একটাই হতো, প্রচুর ঘুড়ি বানাইতো। মানে নবগোঠা হতো, আমার বাড়ির মতো করে নবগোঠা বানাতাম। সো এইটি বানাই তো আবার কার ঘুড়ি কে কাটলো এটা নিয়ে ঝগড়াঝাটি হতো, মারপিট হতো, কত কিছু। মানে ঘুড়ি উড়ানোর আনন্দ তো তখন তো চিন্তাই করা যায় না। এখন পুরান ঢাকা দেখা যায়, তখন তো প্রতিটা গ্রামেই পুরান ঢাকার মতো ছিল, প্রচুর ঘুড়ি ছিল, অনেক আঙ্গিকের, চিন্তাই করা যায় না। এখন যেমন চায়ের দোকানগুলোতে দেখা যায় যে বসে বসে লোকজন ক্যারাম খেলতেছে, দেশ বিদেশের রাজনীতির ব্যাপারে সব ইনফরমেশন তাদের জানা আছে। আমাদের এনএসআই বা ডিএসএফআই যা জানে না, চায়ের দোকানের লোকগুলা জানে, এবং দেখা যায় সেখানে অনেকে জুয়াও খেলে। সো আপনাদের ওই সময় ওই চায়ের দোকানগুলো কি ছিল, নাকি ওই সময় লোকজনের এই পাস টাইমগুলো কাটতো কিভাবে? চায়ের দোকান সারা জীবনই ছিল। চায়ের দোকান যেগুলো ছিল তখন লিমিটেড ছিল, এখনকার মতো এত বেশি ছিল না তো। বাট তখনকার আড্ডাটা হয়তো তোমার যে বিকালবেলা মানুষ মনে করো কেউ স্কুল থেকে আসলো, কলেজ থেকে আসলো, বা কেউ মাস্টারি করে, কেউ হাল চাষ করে, সবাই করে মনে করো সকাল থেকে ভোরবেলা। মানে মানুষের, আমাদের গ্রামের আসলে সকাল শুরু হইতো ফজর নামাজ থেকে। মানে ফজর নামাজের পর কেউ ঘুমাইতে পারে এটা আমাদের আগে চিন্তা ছিল না, এখন যদিও ঘুমাই। তো ঘুম থেকে উঠেই তোমার লেখাপড়া করতে হতো, বা গরুর জন্য মানুষ গরুর ঘাস কাটতে যেত, কারণ গরুর দুধই তো খাইতে হবে আবার। তো এরকম করে যখন তোমার লাইফটা, এরপরে স্কুলে চলে যেত, আবার এসে যখন বিকালবেলা যখন যেটা হতো আবার কিছু লেখাপড়া করতো, যার কাজকর্ম শেষ 4টা সাড়ে 4টার সময় সবাই কাজ মোটামুটি করে মানে রেস্ট নেওয়ার চেষ্টা করতো। আবার কেউ কেউ কি করতো, বিকালবেলাও দেখা যাচ্ছে যে জমিতে কিছু কাজ করতো। স্পেশালি জমিতে তো প্রত্যেকটা সময় কিছু না কিছু ফসলাদি হয়, ওই ফসলাদিগুলার তদারকি করতো। আর যারা একটু রিল্যাক্স থাকতো, কিছু কিছু মানুষ তো সারা জীবনই কিছু করতো না, এবং তারা কিভাবে চলতো জানি না আসলে, এবং তাদের কোনোদিন টাকারও অভাব হয় নাই, সারা জীবনেই তাদের ভালো চলে, এবং খাওয়া দাওয়া ভালো করতো। তো ওরাই দোকানপাটে যায়। দোকানপাটে গিয়ে কি হয় আসলে, তখন তো কুপি আর হারিকেন ছিল। কুপি আর হারিকেন দিয়ে তো মনে করো সন্ধ্যা যদি 6টা হতো, 7টা সাড়ে 7টার পরে তো দোকান বন্ধ। তারপরে আবার মানুষ ঘরে এসে তো ঘুম দিত, খাইতো, খাওয়া দাওয়া করি তো ঘুম। কারণ তখন তো সন্ধ্যার পরে কুপি বা হারিকেন দেওয়ার পরেই খাওয়া দাওয়ার টাইম। কেউ পড়ার লেখা থাকলে স্টুডেন্টরা পড়তো, আধা ঘন্টা 40 মিনিট পরে ঘুম দিয়ে দিত, কারণ আবার ভোরবেলা উঠতো। বর্ষাকালেও তাই সেম। ওই সময় আপনার বয়সী মেয়েগুলা কিভাবে চলতো? ওরা কি পড়াশোনা করতো, না কি করতো তারা? ম্যাক্সিমামই পড়াশোনা করতো। আমাদের গ্রামে মোটামুটি পড়ালেখার ব্যাপারে আগ্রহ সবারই ছিল। হয়তোবা ম্যাক্সিমাম লোকজন উচ্চশিক্ষিত হইতে পারে নাই, যেমন এখন তো তোমার ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে বেশ কয়েকজন আমাদের গ্রামে। তখন তো আসলে আমরা হাতে গোনা 2-3 জন ইউনিভার্সিটিতে পড়ি। একজন রুয়েটে পড়তো, একজন আমি রুয়েটে, আর একজন ঢাকা ইউনিভার্সিটিতে। এই 3 জনই ছিলাম আমাদের গ্রামে। সো ইউনিভার্সিটি পড়ার মতো আর তা ছিল না, এবং বহু বছর পরে আবার ইউনিভার্সিটি আসছে, মাঝে দিয়ে আগেও ছিল না, পরেও ছিল না। সো এই গ্যাপটা তো ছিলই, কিন্তু লেখাপড়া করতো না তা না। আমাদের এলাকায় লেখাপড়ার প্রতি মানুষের কিছু কিছু পার্টিকুলার কিছু বাড়ি ছাড়া ম্যাক্সিমাম বাড়ির ছেলেমেয়ের এই লেখাপড়া করতো। আচ্ছা, এইবার তাহলে আসল পয়েন্টে আসি। আপনি গ্রামের এতক্ষণ যে বর্ণনা দিলেন, সেরকম একটা গ্রাম থেকে এই বুয়েটে আপনি চান্স পেলেন কিভাবে? এরকম এত
বুয়েটে চান্স পেলাম কিভাবে, মানে বুয়েটের সন্ধান পাইছিলেন কিভাবে, কার কাছ থেকে এই বুয়েটের গল্পটা শুনছিলেন? না, বুয়েটের গল্পটা শুনছিলাম আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন আমি চিটাগংয়ে গিয়েছিলাম, পাহাড়তলিতে এক বাসায় ছিলাম। এটা হলো তখনকার প্রধানমন্ত্রী ছিলেন মিজান চৌধুরী, চাঁদপুরের। মিজান চৌধুরীর বড় বোনের বাসায় ছিলাম, আমার এক কাজিনের সাথে আমি যাই। তো যেদিন ছিলাম তার পরদিন উনি আমাকে নিয়ে যান আসলে রুটস অ্যান্ড হাইওয়ের চিফ ইঞ্জিনিয়ার, তখন উনি এডিশনাল চিফ অথবা চিফ ইঞ্জিনিয়ার, চিটাংয়ের হেড, আমি এক্সাক্ট মনে নেই। তো ওই লোকটাকে দেখার পরে না আমার কাছে মনে হলো বিশাল বড় একটা রুম, এক পাশে একটা সোফা আর সামনে উনি বসে আছেন, ওনার সামনে কেউ গেলে 2-1 বসেন অথবা রুমটা খালি, এবং খুবই সুন্দর লম্বা ফর্সা করে এক ভদ্রলোক। তো ওনার কাছে গেলেন, তো আমার কাজিন গিয়ে ওইখানে কি কি তদবির করলেন, 5 জনের চাকরি নিয়ে আসলেন, 5টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চাকরি। সো নিয়ে আসার পর তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই লোকটাকে, বললো যে উনি ইঞ্জিনিয়ার। কোথায় পাশ করছিল, বললো যে বুয়েট। আমি আসলে ওই দিন বুয়েটের কথাটা শুনি প্রথম, যদি বলি সত্য। তো তখনই মনে হলো যে বুয়েটে পড়লে মনে হয় এরকম সুন্দর হওয়া যায়, এরকম লম্বা হওয়া যায়, এরকম বড় অফিসে বসা যায়। সো এর আগে আসলে বুয়েটের নাম শুনিনি আমি। তো তখন আপনি ক্লাস 9-এ পড়েন? না, 9-এ উঠছি মাত্র। 9-এ উঠছে মানে 14-15 বছর বয়স। ওই ঘটনার আগে আপনার জীবনের লক্ষ্য কি ছিল? ডাক্তার হওয়া আর টিচার হওয়া। টিচার তো আপনার বাবা টিচার ছিল, আমারও টিচার হওয়ার ইয়ে ছিল। তো ডাক্তার এটা কিভাবে আসছে? গ্রামে এলোপ্যাথিক হোমিওপ্যাথিক ডাক্তার বা কবিরাজ থেকে সেইখান থেকে নাকি? মানে না, মেডিকেলে পড়তে হবে? আমার আব্বাও তো তোমার সেই মানে অনেক আগে তো গ্রাজুয়েট হওয়া। আমার আব্বাও তো মানে চিটাং ইউনিভার্সিটির দাঁড়ি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার আব্বার খুব ছিল যে আমি মাস্টার না হই, কিন্তু আমি ডাক্তার হই। কারণ ছোটকাল থেকে হয়তো বা দেখতো একটু লেখাপড়া ভালো জানি বা ভালো করতে পারি, দেখা যেত যেটাই দেয় এটা এবার পড়তে পারতাম। এমনও হয়েছে যে কোনো একটা মানে ক্লাস 3-4-এও আবার এরকম মনে আছে সমাজবিজ্ঞান বই পড়তে বলছে, তা আমি দেখালো 3 দিন পরে পুরো বইটা মুখস্থ করে ফেলছি। তো এটা দেখেও নিশ্চয়ই বাপ্পাদের মধ্যে একটা ছিল যে আমি ভালো করব। আর আমার আব্বা যেহেতু টিচার ছিলেন এবং এলাকায় ওনারও একটু নাম ডাক ছিলেন, আর আমার আম্মা যেহেতু একটু বনেদি ফ্যামিলির মেয়ে ছিলেন, তো আমার আম্মার খুব আগ্রহ ছিল যে আমরা যেন একটু শিক্ষিত হই। বাট আমাদের 3 ভাই বোনের মধ্যে যে কোনো একটা ভাই বোন যেন ব্যারিস্টার হয়ে, এটা আমার আব্বা চেতেন না। সোহেল ভাই তো আপনার যে 10 বছরের ছোট, সোহেল ভাইয়ের ওটা হিসাব করে লাভ না, আমি আপনারটা করতেছি। আমারটা তাই, কারণ ততদিনে তো অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অনেক চেঞ্জ হয়েছে। তো আপনার প্ল্যান ছিল ডাক্তার হওয়া? ডাক্তার হওয়া না, আমার আসলে প্ল্যান ছিল যে কোনোভাবে হোক ভালো গ্রাজুয়েট হইতে হবে। গ্রাজুয়েট হইয়া মানে আব্বার ইচ্ছা ছিল ডাক্তার, আর আমার ইচ্ছা ছিল মাস্টারি করা, যেখানেই করি মাস্টারি করবো। ঠিক আছে, সেটা তো মনে হয় আপনার বাবাকে দেখে একটা ইন্সপিরেশন আসছিল। তাও হইতে পারে। ভাই বুয়েটে যখন আসলেন তখন তো দেখা গেছে যে যেহেতু হলে থাকতেন, ওখানে অনেক জেলার অনেক গ্রামের বন্ধু বান্ধব হয়েছে, যেহেতু আপনি মিশুক মানুষ, আপনার তো হয়েছে অনেকের সাথেই ঘনিষ্ঠতা হয়েছে। তো বন্ধু বান্ধবের সাথে তাদের কোন গ্রামে যাওয়া বা পরবর্তী চাকরি জীবনে কলিগদের সাথে গ্রামে যাওয়া, ওই রকম মানে বাংলাদেশের আর কোন কোন গ্রাম দেখার সুযোগ হয়েছে আপনার? বাংলাদেশে আসলে তোমার শুধু বন্ধুদের ক্ষেত্রে না, এছাড়াও কাজের খাতিরেও যদি হয়, আমি আসলে গ্রামে ঘুরিনি এমন খুব কম জায়গা আছে। যদি আমি দেখা গেল বগুড়া গেলাম, তো বগুড়া থেকে দেখা যায় যে যাওয়া বা আসার পথে কোনো না একটা রিক্সা নিয়ে হলো আমি গ্রাম দেখতে গেছি। ইভেন কক্সবাজার গেলাম, কক্সবাজার গিয়েও দেখা যায় একটা গ্রামেই ঢুকছি। মানে ইভেন আমি যদি দেশের বাইরে যাই, এখন আমি এমন কোনো দেশ নেই যে দেশের আসলে কোনো গ্রামে আমি যাই নাই। মানে যে কয়টা দেশে আপনি গেছেন, আমি সবগুলা দেশের গ্রামে যাই। মানে গ্রামে গেলেও গ্রামের পরিবেশ, এক একটা দেশের গ্রামের পরিবেশ ডিফারেন্ট। যেমন একমাত্র ভিয়েতনামের গ্রাম দেখলাম আমাদের মতোই অনেকটা, যদিও তাদের রাস্তাঘাট আমাদের যেতে ভালো। ভিয়েতনামে তো আমার এই বছর যাওয়ার ইচ্ছা আছে। তো হ্যাঁ, তো এইটা হলো গ্রামগুলা। আমি গ্রামে যাইনি এরকম জায়গা নাই আসলে, মানে যেখানে গেছি গ্রামে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো তার মানে তো আসলে গ্রাম নিয়ে আপনার একটা ভালো রকম আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তো বাংলাদেশের গ্রামগুলোর মধ্যে কোথাও কি কোনো কোরিলেশন আছে, নাকি এই জেলা ভেদে আসলে গ্রামগুলো অনেক বেশি আলাদা? যেমন আমি যে ঠাকুরকান্দি গ্রাম বলতেছিলাম, ওটা তো মানিকগঞ্জের একটা গ্রাম, ওইটার সাথে কুমিল্লার আপনাদের ওই মহালক্ষ্মীপাড়া গ্রামের আসলে অনেক অনেক পার্থক্য। ঠাকুরকান্দি গ্রামের এই যে 1300 ভোটার, ওই গ্রামে আমার যে মামাতো ভাই, ও হচ্ছে 2010 সালে ইন্টার দিছে, সো তারপর জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছিল, এখন সে হচ্ছে ব্যাংকে চাকরি করে। তো আমার ওই মামাতো ভাই, ও হচ্ছে ওই গ্রামের সর্বশেষ ভার্সিটিতে পড়া ছেলে, অথচ ঘিওর থেকে ওই গ্রামের ডিস্টেন্স 10 কিলোমিটারও না। তো এত কাছের একটা গ্রাম, সেই গ্রামে শিক্ষা দীক্ষার হচ্ছে এই অবস্থা। মানে ওই আমাদের ছোটবেলায় দেখতাম ওখানে হচ্ছে কয়েকটা ফ্যামিলি, তাদেরই সব সম্পত্তি, সেই ফ্যামিলির ছেলেগুলা হচ্ছে কোনো চাকরি করে না, জমি বেচে টাকা আসে, সেই টাকায় জুয়া খেলে আর ঘিওর বাজারে গিয়ে চা খায়।
তো এরকম মানে আপনি যে বিভিন্ন গ্রামগুলোতে গেছেন সেটার সাথে কি ওই জেলা বাংলাদেশের রাজনীতিতে ওই জেলার অবস্থান কি সেটার উপরে ডিপেন্ড করে, নাকি আসলে গ্রামগুলোর সাথে কোথাও না কোথাও একটা মিল আছে? গ্রামগুলোর সাথে তো মিল তো আছেই। যদি তুমি বলি মেঠুপথ বলো, গাছগাছালি বলো, ঘর দরজা যদি বলো, ম্যাক্সিমাম জায়গায় কিছু না কিছু মিল আছে। আবার তুমি দেখবা কিছু কিছু গ্রামের মানে ঘর বাড়িও একটু ডিফারেন্ট। সো এইটা আসলে গ্রাম টু গ্রাম একটা ভেরি করে না তা না। স্পেশালি যদি বলি তারপরও মনে করো আমাদের এলাকাটা যেমন একটু সমতল, সো আমাদের এলাকার মোটামুটি বলতে পারো প্রত্যেকটা গ্রাম, আমাদের থানায় 82টা গ্রাম, 82টি গ্রামই অলমোস্ট সেম। আবার যদি বলো পাশের থানা বুড়িচং, তাও অলমোস্ট সেম। আবার কসবাতি যদি যাও তখন দেখবে একটু ডিফারেন্স খুঁজে পাবা। মানে প্রত্যেকটা থানারই দেখা যায় নিজস্ব একটা গতিপথ আছে, নাই বলবো না। এবং প্রত্যেকটা গ্রামেরও মানে হ্যাঁ আশেপাশের কিছু কিছু গ্রামের মধ্যে হয়তো বা গতিপথটা প্রায় সেম, কিন্তু একটু দূরে গেলে দেখা যায় যদি 5-7-10 কিলোমিটার দূরে যাও তখনই দেখবে ওইখানে আবার একটু ডিফারেন্স, গড়দরজার মধ্যে একটু ডিফারেন্স, মানুষের কথাবার্তার মধ্যেও ডিফারেন্স, আচার আচরণের মধ্যে, বাচনভঙ্গিতেও ডিফারেন্স, এবং তাদের কালচারও ডিফারেন্স হয়। তুমি যদি বলো যে লেখাপড়ার ক্ষেত্রে যেটা হয়, লেখাপড়াটা আমার কাছে যেমন আমাদের এলাকায় যদি আমি বলি, আমাদের এলাকায় এখনো লেখাপড়া করে না অনেকেই আছে, কিন্তু তারপরও ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে বা ফ্যামিলির বাপমাদের মধ্যে যেটা তৈরি হয়েছে যে কম্পিটিশনও তৈরি হয়েছে, যে ওই ছেলেটা লেখাপড়া করার কারণে আজকে ওরা ভালো আছে, আবার ও লেখাপড়া করার কারণে ও ভালো আছে, ও বিসিএস দেওয়ার কারণে ও একটু সামাজিকভাবে মানে ডেভেলপ হচ্ছে। সো এই জিনিসগুলোর কারণে মানুষের মধ্যে একটা চেঞ্জ আসছে। যদি বলি আমাদের গ্রামে এই চেঞ্জটা আছে, কিন্তু আবার যদি বলো পলিটিক্যাল কারণ আসলে আমরা ছোটোকালে আসলে আমরা পলিটিক্স এইভাবে দেখি নেই। কেউ হয়তো বা করতো, মনে মনে করতো বা অন্য জায়গায়, কিন্তু গ্রামে কখনো। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন আসলে প্রতিটা গ্রামে কেন প্রতিটা বাড়িতেও একটা ডিবেটেশন তো রয়েছে, সে অমুক দল করে, সে অমুক দল করে, তার সাথে এটা বলা যাবে না, তার সাথে এটা বলা যাবে না, তাকে একটু কাটতে হবে, তাকে আবার জড়াই ধরতে হবে। এখন আমার দল করে সো সে আমার বুকে আসবে, সে আমার দল করে না, তাকে একটু দূরে সরাই রাখতে হবে। এই জিনিসটা আমরা ছোটোকালে দেখিনি। আমরা ছোটোকালে দেখতাম যেমন আমাদের এলাকাগুলোতে, যেমন তুমি দেখবা এখনো ব্রাউন বেড়ায় দলাদলি হয়। সো আমাদের এলাকায়, আমাদের গ্রামে প্রচুর দলাদলি হতো। আমি ইউনিভার্সিটি লাইফেও আমাদের সময় দলাদলি হতো, মানে পাড়ায় পাড়ায় বিভিন্ন ইয়েতে। কিন্তু ওই দলাদলিতে দেখা যেত যারা দলাদলি করতো এন্টি গ্রুপগুলো হয়তো মিলতো না, চুপি চুপি মিলতো। তো এখন যেটা হয় ওই জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে অনেকটা। কিন্তু এখন হলো কি দলীয়ভাবে মানুষকে চিনে, সে যদি এই দল করে তাহলে তার গ্রহণযোগ্যতা ভালো, সে যদি এই দল করে তার গ্রহণযোগ্যতা কম, আবার তার কাছে তার কমিউনিটিটা গ্রহণযোগ্যতা আছে। সো এই ধরনের কিছু। আবার নিজের দলের মধ্যেও একটু এদিক সেদিক আছে, যে যত প্রভাব খাটাতে পারে তার ইয়াটা আছে। এইটা আমরা ছোটোকালে দেখিনি। এখন যেটা হচ্ছে একেবারে গ্রামে যেভাবে পলিটিক্স ঢুকে গেছে, স্টুডেন্ট পলিটিক্স বলো, জাতীয় পলিটিক্স বলো, এইটা আমার কাছে মনে হচ্ছে গ্রামের জন্য খারাপ, মানুষের ভ্রাতৃত্ব বন্ধনের জন্য খারাপ। কারণ আগে যেটা হতো যে আমাদের ঘরে কোনো একটা কিছু রান্না হলো, তা আমার জ্যাঠার ঘরে রান্না হয়নি, তো দেখা যেত একটা বাটি করে ওই বাসায় ফাটানো হতো, অথবা ওই বাসা থেকে এখানে নিয়ে আসা হতো। সো আমার ঘরে হয়তো বা 2টা তরকারি আছে, ওই ঘরে 2টা আছে, তো আমরা আসলে 4টা পেয়ে যেতাম। কিন্তু এখন মনে হচ্ছে এই ট্রেন্ডটা একেবারে অনেকটা কমে গেছে, এটা নাই মানুষের মধ্যে বন্ধনটা, যে ব্রিজিংটা, এটা খুব কমে। শহরে যেমন এখন প্রায় শতভাগ ক্ষেত্রেই নিউক্লিয়ার ফ্যামিলি, মানে শতভাগ হয়তো প্রভাবস্টেট হয় 99%, বাট গ্রামে তো মানে ছোটবেলায় দেখতাম যে একটা বাড়ির মধ্যেই ওই যে কয়েকটা ঘর মিলে একটা যৌথ ফ্যামিলি থাকে, একসাথে রান্না হয়। তো গ্রামেও কি এখন ওই রকম নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, নাকি যৌথ ফ্যামিলি আপনাদের গ্রামের ওইদিকে এখনো এক্সিস্ট করে? এখনো যৌথ ফ্যামিলি আছে, কিন্তু আগের মতো ওই রকম আসলে সেই মানে ইয়েটা নেই, বন্ধনটা নাই, এটা লুজ হয়ে গেছে অনেক। তো তাহলে এখন গ্রামের ফ্যামিলি স্ট্রাকচারটা কিরকম? ফ্যামিলি স্ট্রাকচার আগের মতোই আছে কিছুটা, কিন্তু থাকলেও যেটা হতেছে আগে যেটা হলো অন্তর দিয়ে ভালোবাসতো, এখন আসলে অন্তর দিয়ে ভালোবাসাটা কমে গেছে অনেক। মানে এখন মনে করো সে যদি বলি যে মনে করো আমার একটা ভাই হয়তো বা ভালো হয়ে গেছে, তো তার কাছ থেকে আসলে কিভাবে দূরে থাকা যায়, বরং তাকে কাছে টেনে তার কাছ থেকেও যদি আরো কিছু ভালো কিছু করা যায়। সো সেই জায়গাটা দেখা যায় আমাদের গ্রামে যেটা হয়, কেউ যদি একটু ভালো করে, হইতে পারে অর্থে, হইতে পারে শিক্ষা দেখায়, তো ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় তাদেরকে না যতটা না আসলে জড়াই ধরে পাশে রাখা দরকার, আমার কাছে মাঝে মাঝে মনে হয় তারা আসলে কেউ কেউ দূরে ঠেলে দেয় আসলে। এবং কিছু কিছু মানুষ আসলে স্বার্থের জন্য হয়তো বা কাছে আসে, মানে নিঃস্বার্থভাবে, এটার সংখ্যা অনেক কম আমার কাছে মনে হয়।
যেটা আগে এরকম ছিল না। আগে যাকে ফিল করতো ফিলই করতো, এটার মধ্যে কোনো রকম ইয়ে ছিল না, মানে কি বলবো, ভনিতা ছিল না। আমার কাছে মনে হচ্ছে এখন লুক দেখানো ভালোবাসাও আছে অনেক, যেটা আগে ছিল না। আগে যেটা ছিল বোঝা যেত, সে আমাকে দেখতে পারে না, সে আমার ক্ষতি করতে পারে, সে আমাকে উপকার করতে পারে। এখন অনেক ক্ষেত্রে বোঝা খুব টাফ। সে হয়তো তোমার সাথে খুব সুন্দর সুন্দর গল্প করতেছে, সুন্দর সুন্দর আড্ডা মারতেছে, কিন্তু সে সুযোগ পাইলে যে ও সে তো একটু উপরে উঠে গেছে, তাকে আবার কিভাবে একটু পেঁচে ফেলানো যায়। তুমি হয়তো মন থেকেই চাচ্ছ তার একটা উপকার করি, কিন্তু তারপরে দেখা যাবে তোমার বিরুদ্ধাচরণ করে, কারণ তোমার স্বার্থটা সিদ্ধ হয়নি। কিন্তু আমি মন থেকেই করেছি, কিন্তু তারপরে তার মনে হয় যে না, সে মনে আরও করতে পারতো। ভাই, আমারও তো লিমিটেশন আছে, আমি চাইলেও তো তোমাকে সবকিছু করতে পারি না। আমার কথায় কি সবাই কথা বলবে? তারও তো গার্ডস আছে, সে কেন নড়ে যাবে? সো এই জিনিসটা মানুষটা বুঝতে পারে না। মানুষ বুঝতে পারে, কিন্তু তারপর আমার উপর একটা ব্লেম দিতে চাইবে, বা অন্য আরেকজনের উপর ব্লেমটা দিয়ে তখন হয়তোবা সুখ পায়, হয়তোবা শান্তি পায়, কিন্তু তার যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে সে ডাকতে চায় অন্যের উপর দোষ দিয়ে। কিন্তু আমার যে সেই লেভেলটাই নাই, সেই লেভেলটাই আমি বুঝতে পারি না। আচ্ছা, সো বাংলাদেশের গ্রামগুলোতে চেঞ্জের ক্ষেত্রে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এই যে এনজিওগুলা তো একটা বড় রোল প্লে করতো। তো আপনাদের সময় কি এই ধরনের এনজিওগুলা কি ওরকম ছিল, নাকি তখনও এনজিও কালচার আসলে বাংলাদেশে শুরু হয়নি? আমাদের সময় এনজিও কালচার ছিল, কিন্তু ব্র্যাক বা গ্রামীণ ব্যাংকের ওই ধরনের অ্যাক্টিভিটিস ছিল না। তখন এনজিওগুলো যেটা ছিল, এটা ছিল তোমার যেমন বয়স্ক শিক্ষা একটা মানে প্রোগ্রাম ছিল। আমাদের বাড়িতেও একটা সেন্টার ছিল, তো ওই ভদ্রলোক আমাদের এখান থেকেই বয়স্কদের লেখাপড়া করাতেন। এটা কিভাবে হইতেন আমার একজ্যাক্ট মনে নেই, তখন আমি হয়তো বা 1, 2 বা 3-তে পড়ি। সো বেশ ভালো, মানে ভালোই লাগতো। আমাদের একটা বৈঠকখানা ছিল, কাচারিঘর যার বলে, ওই ঘরে উনি থাকতেন, থেকে সন্ধ্যার সময় সবাই কাজকর্ম করে বয়স্কদেরকে লেখাপড়া করাতেন, অক্ষরগান দিতেন। সো ওইটা তো ছিলই, কিন্তু এখনকার মতো এত এনজিওর অ্যাক্টিভিটিস আমরা দেখিনি আসলে তখন। এবং তুমি যদি বলো এনজিওদের বয়স তো আসলে এরকম 40 বছরও খুব কম হয়েছে, আর হইলেও যারা হয়েছে হয়তোবা গ্রামীণ ব্যাংকও যদি বলি, গ্রামীণ ব্যাংকের অ্যাক্টিভিটিসও তো আসলে 40 বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু ওয়াইডলি স্প্রেড তো হয়েছে গত 25-30 বছর। কিন্তু ব্র্যাক বা প্রশিক্ষারা তো অনেক আগে, প্রশিক্ষা মনে আগে ছিল, কিন্তু আমাদের এলাকায় ওইভাবে ছিল না, আমার মনে পড়ে না আর কি, চোখে পড়েনি। সো আমি 2022 সালে পদ্মাপাড়ের 5টা জেলায় হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হচ্ছে ওই কৃষকদের লাইফস্টাইল নিয়ে স্টাডি করতাম, করে একটা প্রজেক্ট করছিলাম। তো ওখানে দেখলাম যে দুটা জিনিস। একটা হচ্ছে যে যারা যে প্রান্তিক কৃষক, তারা ফসল উৎপাদন করে যখন এই কাছে যায়, মানে ওই যা এই কোম্পানির কাছে দেয়, মাঝখানে একটা ফরিয়া গ্রুপ থাকে যারা হচ্ছে ফসল করে, এবং এটা নিয়ে তাদের দাম দেওয়ার একটা থাকে, মানে তারা ন্যায্য মূল্য পায় না। আর একটা হচ্ছে যে তারা যে উৎপাদনের যে টাকাটা, এই টাকাটা হচ্ছে উচ্চ সুদে হচ্ছে স্থানীয় কোনো মহাজনের কাছ থেকে নিয়ে ওইভাবে করতো। ফলে এই দুটো একটা বড় প্রবলেম ছিল। সো ওই সময় তো মানে আপনাদের গ্রামের যে কৃষি অর্থনীতি বা যেভাবে চলতো, এই জিনিসগুলো এক্সিস্ট করতো না। তখনকার মডেলটা আসলে কীভাবে কাজ করতো? না, তখনকার মডেলটা তো ওইভাবে কাজ করতো না ভাইয়া। তখনকার যেটা হইতেছে, তখনও যে সুদ ছিল না বলবো না, বলবো যে তখনও সুদ ছিল, বাট এখন আরো ওয়াইড রেঞ্জ করছে। গ্রামে গঞ্জে এখন যদি দেখো, অনেক ছেলে পেলেই দেখবা কিচ্ছু করে না, কিন্তু সে দেখবা প্রচুর টাকা মালিক। তো এইটার পেছনে কারণ কি? পেছনে কারণ হলো আসলে উচ্চ সুদে মানে লগ্নি লাগানো, এছাড়া তো আর কোনো ইয়ে নেই। একটা লোক দেখি সারাক্ষণে বসে থাকে, কোনো কাজ করবে না, কিন্তু তার কাছে হিউজ টাকা। তাহলে এই টাকার পেছনে কি? সে তো নিশ্চয়ই অন্য কোনো দুই নাম্বার পথে না। তো এটার মেইন কারণই হলো আসলে উচ্চ সুদে লগ্নি করা। সো এরকম আসলে ছোটকালও ছিল, তখন চেনা যেত কার কাছ থেকে সুদ পাওয়া যায়, কে সুদে টাকা লাগায়। এখনের লোকজন চেনা আবার খুব কঠিন, তারা আবার নীরবে নিবৃতে মানে কাজ করেন, এবং তাদের আবার মানে চেহারা দেখলে বোঝা যায় না, তারা আবার পরিচয় দিতেও আবার ইয়ে করেন। কিন্তু আগে আসলে বোঝা যেত। সো ওদের কাছ থেকে কারোর যদি টাকা পয়সা লাগতো, তারা তাদের কাছে গেত। কিন্তু ফসলাদির ক্ষেত্রে যেটা হইতেছে, যারা পারতো না তারা আসলে দেখা যেত বর্গা করতো, বর্গা মানে অর্ধাবর্তি করতো, অথবা কেউ বছরব্যাপী একটা বন্ধক নিয়ে নিত, ওইভাবে কাজ করতো যারা দিত। সো আর বীজ তো আমাদের লোকালি হতো। এখনকার মতো বীজ তো আসলে মানে ফরেন ইম্পোর্টেড ছিল না। তখনকার তো বীজগুলো আমরা নিজেদের তৈরি করতে হতো। প্রত্যেকটা কৃষক তার ঘরেই থাকতো বীজগুলো, অথবা বীজতলা তৈরি করতে হতো, ওইখান থেকে আবার বীজ কিনে নিয়ে যেত, চারাগুলা কিনে নিয়ে যেত।
সো ওইভাবেই আসলে ফসলাদি হতো, কিন্তু এখনকার মতো না। সো আমাদের এই আলাপে টাইমলাইন ধরতে লোকজন একটু সমস্যা হইতে পারে। আপনার জন্ম তো 71-72 এরকম কোন একটা সময়, একটা সময় 70-এর পরে। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি যে গল্পগুলো বলতেছি সেগুলো বেসিক্যালি 80s-এর গল্প, তাই তো? 70-এ পরে না, 71-এ পরে। মানে আমরা যে টাইমলাইনের কথা বলতেছি, মানে এই টাইমলাইন তো বেসিক্যালি 80s থেকে 90s ওই সময়ের গল্পগুলো বলতেছি নাকি? সো হ্যাঁ, মানে এই টাইমটা গুরুত্বপূর্ণ, নাহলে লোকজন ধরতে পারবে না আসলে কোন সময়ের কথা বলতেছি। 60-এর দশকের কথা বলতেছি না না না, ওইটা তো হবে না। এইটা বলতে পারো আমার এখানে যখন আসলে আমার বয়স 3-4 বছর, তখনও আমার অনেক ঘটনা মনে আছে। যদি বলো 80 সালের কিছু আগেও আমার অনেক ঘটনা মনে আছে। ওই তো, মানে আমরা যে গল্পগুলো বলতেছি কোনটাই 90 সালের পরের ঘটনা, 90 আগের ঘটনা, কারণ আপনি তো 90 থেকে বুয়েটেই ছিলেন। এক্স্যাক্টলি। সো আপনাদের আমি দেখলাম যে আপনাদের গ্রামে বেশ দামি 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 বিল্ডিং, দামি গাড়ি, এবং লোকজনের হাতে বেশ ভালো রকম টাকা আছে, এটা দেখে গ্রামের মতো মনে হয় না। এবং আপনি বললেন যে আপনাদের লোকজন আসলে প্রচুর প্রবাসী। তো প্রবাসের এই কালচারটা কিভাবে শুরু হয়েছিল? এটা অনেক আগে, এটা বলতে পারো যে লিবারেশনের পর থেকেই বিদেশে যাওয়ার ব্যাপারে একটা মানুষের মধ্যে ইয়ে থাকতো, কারণ যারাই একবার বিদেশে যেত তারা বেশ কামাই করত। এই ট্রেন্ডটা তখন থেকেই শুরু হয়েছে। আসলে হয় কি, মানে গ্রামে গঞ্জে যেটা দেখো, কেউ হয়তো বা অল্প শিক্ষিত, কেউ হয়তো বা শিক্ষিতই না, তো ওদের তো চাকরি পাওয়ার বা সেই পরিমাণ তো অপরচুনিটি ছিল না কাজ করার। গার্মেন্টস ইন্ডাস্ট্রিরও যদি বলি, এটা তো 80s থেকে শুরু হয়েছে আসলে ওয়াইডলি। তো তখন থেকেই মানুষের মধ্যে যেটা হতেছে মিডিল ইস্টে চলে যেতে হতো। তো মিডিল ইস্টে গেলেই মনে করো মাসে একটা ভালো অ্যামাউন্ট পাইতো, হয়তো বা ওইখানে যেহেতু একা একা থাকতো তার খরচও কম হইতো বা টাকাটা সেভ করতো। তখন যখন একটা মনে করো মাসে মাসে বা কয়েক মাস পর পর যখন একটা অ্যামাউন্ট পাঠাতো, তো ফ্যামিলিগুলো খুব ভালো থাকতো। কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি আসার পর কিন্তু বিদেশে যাওয়া কিছুটা কমেছে, কিন্তু তারপরে একটা বড় ট্রেন্ড হলো, কারণ এই যে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে তো আসলে স্যালারি স্ট্রাকচার খুব ভালো ছিল না, কিন্তু বাইরে গেলে দেখা গেল যে ওই পরিশ্রমটা করে বা ওইখানে তো দিনে রাতে পরিশ্রম করে মানুষ, তো যার কারণে তাদের কামের রোজগারটা ভালো হয়, তো মানুষ ওই বেনিফিটটা দেখে। কিন্তু এতে করে হয় কি, ফ্যামিলির থেকে আমার কেন যে মনে হয় তাদের বন্ডিংটা অনেক দুর্বল হয়ে যায়, কারণ বছরের পর বছর তারা বাইরে থাকে। এমনও লোক দেখেছি যে মানে ছেলে মেয়ে আছে ছোট ছোট রেখে গেল, ওই ছেলে মেয়েরও বিয়ে হয়ে গেছে, তারপরে ওনারা দেশে আসছেন। সো এই জিনিসগুলো তো একটু প্যাথেটিক আসলে। হ্যাঁ, কিন্তু এই যে এরকম দামি দামি বিল্ডিং করতে হলে তো আসলে বিদেশি টাকারও দরকার আছে। এইটা একটা বাজে ইনভেস্টমেন্ট। এটা হয় কি, আমাদের আশেপাশে তো লোকজন আছে, বাইরে থেকে আসার পরে তো দেখা যায় একটা অ্যামাউন্ট নিয়ে আসেন, প্রথমেই তাদের একটা ফোকাস থাকে একটা ঘর করতে হবে, এবং এই ঘরটাতে আলো বাতাস যাবে কি যাবে না এটা না, কিন্তু চারদিকটা ইট গেঁথতে পারলেই মনে হয় একটা বিল্ডিং হয়ে গেল, আমি বলতে পারবো আমার একটা বিল্ডিং হয়ে গেছে। এটা কেন জানে সব বিদেশিদের মধ্যে কাজ করে, কিন্তু এই টাকাটার চাইতেও যে নর্মাল ঘর একটা তৈরি করেও যদি ওই টাকাটা ইনভেস্ট করে সে কিন্তু খুব ভালো থাকতে পারে। কিন্তু ম্যাক্সিমাম বিদেশিদের ক্ষেত্রে তারা দেখা যায় ঘর করার পর যদি দেশ থেকে আবার বিদেশে না যায়, তাদের ম্যাক্সিমামে দেখা যায় আবার খাওয়া দাওয়া করতে নিয়ে খুব কষ্ট হয়, কারণ সে তো আর অন্য কিছু করে না তখন। যদি জিনিসটাকে এইভাবে দেখি, বিদেশে থাকলে তো লোকজন ধরে নেয় যে অনেক টাকা আছে, ফলে সে যদি একটা দামি বাড়ি না করে, তার তো তখন এটা একটা সোশ্যাল পিয়ার প্রেশারেরও একটা ব্যাপার আছে। তো তার ওই প্রেস্টিজের মূল্য তো ওই বাড়িটার একটা ইয়ে আছে না, মানে মানুষ হয়তো বা ওইটাই চিন্তা করে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি বা বাস্তবতা যদি বলি, আমি আসলে কিভাবে ভালো থাকবো। সো আগে আমাদের এখানে তোমার মানে কাঠ দিয়ে যেই কাঠ এবং টিন দিয়ে যেই গড়গুলো করা হতো, এটা কাঠকারি ঘর বলা হতো। সো কাঠকারি ঘর করতে গিয়েও যদি ওইটা করা হয়, ওইটা তো সুন্দর, ওইটার মধ্যে তো আভিজাত্য আনা যায়। আগে তো আমরা আমাদের বাড়িতে দেখছি 8 চালাওয়ালা বাড়ি ছিল, ঘর ছিল, তো এটা থেকে আভিজাত্য ছিল না। সো বিল্ডিং এ কি আভিজাত্য, এবং বিল্ডিংগুলো যেটা হয় মানে এইটার ক্ষেত্রে তো আমি বলবো যে গভর্নমেন্টেরও এখানে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। যে কোনো বিল্ডিং যে কোনো জায়গায় করা যাবে না, আলো বাতাস থাকতে হবে। এখন তুমি ফ্যান চালাও আর যাই চালাও না কেন, ভিতরে তো বাতাসই যায় না। মানে একটা মোটামুটি একটা গুদাম ঘরের মতো কিছু তৈরি করা হবে ম্যাক্সিমাম জায়গায়। তুমি দেখো সামনে দিয়ে হয়তো লাল টাল অনেক কালারফুল করে, ভিতরে দেখবে গরম, কিন্তু বলতে পারে খালি আমার একটা বিল্ডিং আছে, আমি বাড়িতে বিল্ডিং করছি। কিন্তু এই বিল্ডিংটা করার চেয়ে এইটা না করে যদি সে এটাই যদি প্রপার মনে করো অর্ধেকটা টাকা দিয়ে একটা ভালো ঘর করতো, এই টাকাটাই যদি সে ইনভেস্ট করতো, সে যে ভালো থাকতে পারতো, এই চিন্তাটা কেন জানে আমাদের লোকজনের আসে না। আমরা যদি একটু এই জায়গা থেকে দেখি, আপনি ঢাকায় থাকেন, ঢাকায় আপনার ফ্ল্যাট আছে, বা সবারই মানে যারা ঢাকায় থাকে হয় ফ্ল্যাট আছে, অথবা ফ্ল্যাট সামনে কিনবে,
অথবা যারা আমার মতো ক্রেজি লোক তারা জীবনে ফ্ল্যাট কিনবে না বা ওরকম টাকা হবে না, তারা ভাড়া বাসায় থাকবে। আপনার পার্সপেক্টিভ থেকে দেখে যে আপনি ঢাকায় যখন থাকতেছেন আপনি একটা ঠিকঠাক মতো ফ্ল্যাট কিনতেছেন এবং আপনি গ্রামে যাচ্ছেন হচ্ছে মাসে 1 বা 2 দিন থাকেন, ওটা আপনার একটা প্লেজার ট্রিপের মতো হয়। কিন্তু যারা গ্রামে স্থায়ীভাবে বসবাস করে, আপনি যে কারণে ঢাকায় ফ্ল্যাট কিনেন, ওই জায়গা থেকে ওর কি আসলে এরকম একটা বাড়ি করার চিন্তা কাজ করতে পারে না? তো সেক্ষেত্রে ওর এই চিন্তাকে তাহলে ক্রিটিক করবো কিভাবে? না, ক্রিটিক করছি না, এটা আমি আসলে মানে ওর অবশ্যই চিন্তা রাখতো, এটা ভালো চিন্তা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু মনে করো তুমি যেটা বললা যে ঢাকা শহরে থেকে আপনার ফ্ল্যাট হয়েছে, হয়তোবা হয়েছে, যদিও আমি ফ্ল্যাটের ব্যাপারে আমি খুব আগ্রহী না, এটা আমার সারা জীবনই ফ্ল্যাট একটা কেন যে মনে হইতেছে আমি মনে হয় 10-20 জন মানুষের মধ্যে চাপা পড়ছি, এটা আমার সারা জীবনে মনে হয়, এখনো মনে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি গ্রামেই থাকো, তুমি আবার একটা জিনিস চিন্তা করে দেখো, যারা আসলে শহরে থাকতেছে, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, ওরাই দেখো প্রতি বছর 3-4-5 বার যায় বিভিন্ন রিসোর্টে, কোথায় টিনের ঘর আছে, কোথায় ছনের ঘর আছে, যেখানে গিয়ে প্লেজার ট্রিপ। এখন ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি ওইভাবে চিন্তা করো, আবার যারা এই যে মানে দালান কোঠায় থাকতে থাকতে অভ্যস্ত, তাদের মধ্যেও দেখবা আমার যদি ওইভাবেই বাড়িটা থাকতো আমার খুব ভালো হতো। আবার গ্রামের লোকগুলো মনে হচ্ছে তার মতো যদি আমার একটা বিল্ডিং হতো। এইটা তো ভাই যুগ যুগ ধরে মানুষের এই ইয়াটা থাকবে। কিন্তু আমার কথা হলো যে গ্রামে বিল্ডিং হবে না আমি বলি না, কিন্তু গ্রামেও বিল্ডিং হবে, গ্রামেও অট্টালিকা হবে, 10 তলা বিল্ডিং হবে, 5 তলা বিল্ডিং হবে, নো ইস্যু। কিন্তু আমার কথা হলো যে ওই জায়গাটা তো মানে একটা কথা আছে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। সো ওই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে গ্রামের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কাজ করে না। আমার প্রশ্নটা হলো ওই জায়গায় আমি একটা বিল্ডিং করলাম, বিল্ডিংটা করতে 60 লাখ টাকা লাগলো, আমার কাছে আছে 50 লাখ টাকা, তো 60 লাখ দিয়ে করলাম, পরে কিন্তু আমার কাছে আর টাকা থাকতেছে না। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি মনে করো ঢাকা শহরে যদি কারো ফ্ল্যাট থাকে, তুমি দেখে রেখো তার ফ্ল্যাট থাকার পরও সে কিন্তু তার লাইফ চালানোর জন্য একটা সিকিউরিটি কিন্তু রাখে। কিন্তু গ্রামের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ম্যাক্সিমাম, আমি সবাইকে বলবো না, তারা আসলে বিল্ডিং করার পর ম্যাক্সিমাম লোকের কাছে আর টাকাটা থাকে না। তো তারা চলে কিভাবে? আবার প্রবলেম পড়ে, আবার ওই প্রথম থেকে শুরু করে। তো এই যে প্রথম থেকে শুরু, তুমি কি সারা জীবনই শুরু করবা? আমার মানে ইস্যুটা হলো ওই জায়গায় যে আমি আসলে মানে মানুষকে শো আপ করতে গিয়া নিজে তো শো ডাউন হয়ে যাচ্ছে। ওই জিনিসটা কেন করবো? আবার দেখা যায় কর্য করে, ঋণ করে, বিভিন্ন ধার দেনা করে, তো এটা কেন করো ভাই? তোমারই তো ভালো ছিল। আচ্ছা, এখন তো দেখলাম যে গ্রামের ইয়েতে অর্থনীতিতে একটা শিফটিং হইতেছে। লাইক আগে ছিল হচ্ছে কৃষিকাজ করতো, কেউ কেউ হচ্ছে ওই যে ডাঙ্গাতে তখন হচ্ছে মাছেরই করতো। এখন দেখা যাচ্ছে গ্রামের গুলোতে হাঁস মুরগি পালে, গরুর খামার করে। সো দেখা যাচ্ছে আবাদি জমির চাইতে এই ধরনের কৃষিতে হচ্ছে এই ধরনের কাজগুলোতে লোকজনের আগ্রহ বেশি। সো আপনাদের এই যে শিফটিংটা হইতেছে, এই শিফটিংটা আসলে সামগ্রিকভাবে কৃষি অর্থনীতিতে কিভাবে প্রভাবিত করতেছে আপনার মনে হয়? না, শিফটিং আসলে আমার কেন যে মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে, এটা শুধু আমাদের গ্রামে হচ্ছে না। তো আমি তো অনেক গ্রামে গেছি, সেইটাই বললাম। হ্যাঁ, সব জায়গায় যেটা হচ্ছে এখন মানুষ হয় কি, প্রত্যেকটা মানুষই মানে ভালো থাকতে চায়। প্রত্যেকটা মানুষই মনে করে আমি যদি এই ধান চাষ না করে আমি যদি আজকে মুরগি চাষ করি, তাইলে দেখা যাবে আমার ইনকামটা ভালো হবে। আবার দেখা যায় যে কৃষকদের ক্ষেত্রে যেটা হইতেছে, গতানুগতিক ধান, চাল, গম এইসব করার ক্ষেত্রে যেটা হয়, তাদের যে পরিমাণ খরচ হয়, তারা না রিটার্নটা ওই রকম পায় না, তাদের মোটিভেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে আগে আমরা ছোটকালেও দেখতাম ধান পাইছি, খুব ভাল লাগতো, চালটা হয়েছে নিজের। কিন্তু এখনকার হয় কি, তোমার দেখা যায় যে চালের দাম আর উৎপাদন খরচ আর সেলিং খরচ এইটা আসলে মানে ম্যাচ করে না। তো এতে করে হয় কি, মানুষ দেখছে আমি যদি 5টা গরু পালি, লালন পালন করি, বা একটা পুকুর নিয়ে যদি মাছ চাষ করি, তো দেখি এখান থেকে বেশ ভালো একটা রিটার্ন আসে, আমি ক্যাশ টাকা গুনতে পারি। বাট চাল ডাল গম থেকে কিন্তু আমি সেই পরিমাণ ক্যাশটা গুনতে পারি না, যার কারণে মানুষের মধ্যে ওই চেঞ্জটা চলে আসতেছে। এতে করে কৃষি জমি কমতেছে। আবার এটাও সত্য, আগে ছোটকালে আমি যেটা দেখতাম, যেমন আমাদের যে পরিমাণ ধান হতো, এখন দেখা যাচ্ছে অল্প জমিতে এর চেয়ে কয়েক গুণ বেশি হয়। কারণ এটা হলো কৃষি বিপ্লবের কারণে হয়েছে। আমাদের দেশের ইরিবিরি যারা রিসার্চার, তারা আসলে প্রচুর ডেভেলপ করছে। একটু আগে কথা হচ্ছিল না যে ফ্রুটসের কথা, আমরা ছোটকালে আসলে আম ছাড়া আসলে কোনো কিছু পেতাম, আসলে পেতাম না। কিন্তু এখন তুমি দেখো আমে আসলে স্বয়ংসম্পূর্ণ না আমটা, এমন কোনো বাড়ি আছে যেখানে আম পাওয়া যায় না। এবং তুমি যদি বলি পেয়ারা, যেটা থাই পেয়ারা নামে, থাই পেয়ারা পাওয়া যায় না এমন কোনো জায়গা আছে? যদি বলি বড়ই, আগে 2-1টা বাড়িতে হয়তো একটা ড্রাগন ফল ছিল না, ড্রাগন ফল ছিল না।
ড্রাগন ফুল তো নামটাই জানতাম না। ড্রাগন ফুলটা তো নাম হলো বই থেকে পাস করার পর বিদেশে যাওয়ার পর মনে করো হোটেলে দেখলাম এটা কি ফল, ড্রাগন ফল, কেন এটা কিভাবে খায় তাও তো বুঝতাম না। তো তখন দেখেন সো এখন যেটা হচ্ছে যে এখন তো আমার মনে হয় যে ইলিশ ছাড়া বাংলাদেশের সব মাছই চাষ হয় বোধ হয়। সো এবং এই চাষ, এই নদীর পাঙ্গাস খাইতে যেরকম টেস্টি, এই কি বলে চাষের পাঙ্গাস খাইতে ততটাই বাজে। এবং সো এই যে সব কিছুর যে চাষ হয় বা এই যে ফার্মের মুরগির একটা আলাদা রকম বিশ্রী গন্ধ আছে। তো এই ধরনের এই যে এইগুলো মানে সব কিছু যে ফার্মিংয়ের যে খাবারগুলো, এই খাবারগুলা আসলে আমরা হয়তো খাচ্ছি, কিন্তু আলটিমেটলি এইগুলার কি ইউটিলিটি ওইভাবে আছে নাকি এইগুলা আমাদের আসলে হেলথের দিকে আরও বেশি খারাপ করতেছে? এটাতে তো আসলে একবারে পারফেক্টলি আমি কোনো অ্যান্সার দিতে পারবো না, বাট এতটুকু আমি বলতে পারি বাংলাদেশে আসলে যেমন গত পরশুদিন না গতদিনও দেখলাম আমাদের থানা পরিষদের একটা রেস্টুরেন্ট হলো পচা মাংস দিয়ে তোমার বিরিয়ানি রান্না হয় এবং এই বিরিয়ানি সুস্বাদু এবং এইটাই খাওয়া মানুষ একবারে বাম্পার সেল করছে। এখন পচা মাংস দিয়ে যদি এটা করতে পারে এবং এইটাই মানে খাওয়া দাওয়া করে, এখন ধরা না খেলে তো এই পচা মাংসই সবচেয়ে ইয়ে হতো। এখন তুমি বলো যে আমার বাসায় বা তোমার বাসায় কখনো মাংস একটু নষ্ট হয়ে গেছে, এটা আসলে কখনো কাউকে খাইতে দিব বা নিজেরা খাবো এটা চিন্তা করতে পারি? এইটা আমার মনে একমাত্র বাংলাদেশি সম্ভব। এখন তুমি যেটা বললো মাছের খাদ্য বা গরুর খাদ্য, এখানে আসলে খাদ্যটা আসলে কিভাবে তৈরি করছে বা প্রসেসে আসলে সেই পরিমাণ টেস্টিং আছে কিনা, বা এইটার আসলে যারা আসলে এইগুলা রক্ষণাবেক্ষণ বা ইন্সপেকশন করার কথা তারা আসলে প্রপারলি করছে কিনা, গাইডলাইন ফলো করছে কিনা। সো এই জিনিসগুলো তো দেখার বিষয়। আদারওয়াইজ তোমার নদীর পাঙ্গাস খেতে মজা লাগলে পুকুরের পাঙ্গাস কেন ভালো লাগবে না? না লাগার কোনো কারণ নাই তো, দুইটাই তো পানি। সো আমার মনে হয় খাদ্যে কোথাও প্রবলেম আছে। আর তুমি যেটা বললা যে এই যে মুরগির ব্যাপার, তো মুরগির ব্যাপারটা তো তাই দেখা যায় এখন আমরা দেশি মুরগি খুঁজি। দেশি মুরগি কেন খুঁজি? দেশি খাওয়া দাওয়া খায় তো ওই আর্টিফিশিয়াল যেই জিনিসটা, আমি তো ওইটাই বললাম যে ভাইয়া আর্টিফিশিয়াল জিনিসটাই তো আসলে লাইফটাকে নষ্ট করছে আমার কাছে মনে হয়। আর্টিফিশিয়াল জিনিসটাই তো আমার কাছে ভাল লাগতেছে না আসলে। মানে আমরা তো আসলে অরিজিনাল যে আমাদের স্বকীয়তাটা আমার কাছে কেন যেন হচ্ছে দিন কি দিন তো আমাদের স্বকীয়তা নষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার যখন বইয়ের জন্য ইন্টারভিউ করতেছিলাম আপনি বলতেছিলেন যে আপনি মোটামুটি এই ফসল লাগানো, হাল চাষ, মোটামুটি কৃষি সব ধরনের কাজই পারেন। ফলে এটা যেটা হয়েছে খুব আর্লি এজে আপনার নানা রকম স্কিল তৈরি হয়েছে, কিন্তু আমি শিওর আপনার ছেলের এই সব স্কিলের একটাও নাই এবং এই সব স্কিল প্রাপ্ত না করেই সে অনেক বড় হয়ে যাবে। তো আমার যেটা মনে হয় যে এই যে আপনারা যে আপনি বা আপনাদের জেনারেশন যে এত এত প্রতিকূলতা বা এইসবের মধ্য দিয়ে বড় হয়ে যে অনেক ধরনের স্কিল রপ্ত করছেন, এখন এই যে আপনার ছেলে যখন এই যে এরকম একটা আভিজাত্য বা এরকম একটা অনুকূল পরিবেশের মধ্যে বড় হয়ে বেশিরভাগ লাইফ স্কিলই রপ্ত করবে না, তাহলে মানে আপনার বয়সে আপনার ছেলে কি মানে এত এত স্কিল ছাড়া টিকে থাকার যে জীবনযাপন সেটা কি সে এনজয় করবে, নাকি আপনার মনে হয় যে তার লাইফ আসলে আরো কঠিন হবে? লাইফ কঠিন বা সহজের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের সময় যে পরিমাণ মনে করো ব্যারিয়ারগুলো দেখেছি বা যেই অবস্টাকলগুলো পেয়েছি বা যেই অপরচুনিটিগুলো পেয়েছি, ওরা তো সেই অবস্টাকলগুলো পাচ্ছে না। আবার ওরা যেই অপরচুনিটি পাচ্ছে সেই অপরচুনিটিগুলো আমরা পাইনি। আবার ওরা যেই ব্যারিয়ারগুলো পাচ্ছে ওই ব্যারিয়ারগুলো আমরা পাইনি। আমাদেরকে ক্লাস 1-এ বা 2-তে বা কেজিতে বা আমার যখন 3-4 বছরও, তখনও কিন্তু আমার আব্বা মা খোঁজ নিত যে ছেলেটা কোথায় আছে। বাট এখন দেখা যায় ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তাও আব্বা আম্মা দেখা গেল যে স্কুল সেন্টারে যেতে হয়, পৌঁছাই দিতে হয়, আসবে কি আসবে না চিন্তা করতে হয়। তো এই যে এটা কি অপরচুনিটি না আসলে ব্যারিয়ার? সো আমি তো দেখি এখন যত অপরচুনিটি আছে অনেক ভালো ভালো অপরচুনিটি আছে। এখন মনে করো ডিজিটাল যুগে তো আমরা যেই সব ইনফরমেশন আগে জানতাম না ওরা আরো বেশি জানে। এখন ব্যাপারটা হচ্ছে বাচ্চাদেরকে আসলে মোটিভেশনটা কোন দিকে যাচ্ছে, এটা কি আসলে পজিটিভ মোটিভেশনে যাচ্ছে না নেগেটিভ মোটিভেশন হচ্ছে? আমি কি আসলে এখন তাকে আসলে কিভাবে সে যাচ্ছে, মনে করো একটা মোবাইল দেখছে বা টিভি দেখছে, সে আসলে কি দেখে টাইম পাস করছে, এইটাও তো একটা ইস্যু। কারণ এখন চাইলেই তো মনে করো যদি অনেক খারাপ খারাপ জিনিস, হ্যাঁ আমরা ছোটকালে হয়তো বা 2-1বার শুনেছি যে এরকম একটা খারাপ কাজ হয়েছে বা এরকম একটা ভালো কাজ হয়েছে, এখন তো এটা কাউকে বলতে হয় না।
এখন ধরো 3-4-5 বছরের ছেলেমেয়েরা মোবাইল দেখলেই বুঝতে পারে কোনটা খারাপ কোনটা ভালো, ওরাও ধরে নিতে পারে। এখন সে কোনটা নিচ্ছে, আমি তো বলবো যে তার অপরচুনিটি তো অনেক। সে হয়তোবা সেই কৃষিকাজের সাথে জড়িত না, আর দুনিয়ার সবাই কি কৃষিকাজে জড়িত থাকবে? না, আমি কৃষিকাজের কথা, ওটা তো আপনার এনভায়রনমেন্টের কথা বলছি। আমি বলতেছি যে লাইফ স্কিল শেখা। আপনারা তো ইচ্ছা না করুক আপনার অনেক রকম লাইফ স্কিল শিখে ফেলছেন। যেমন গ্রামের একটা ছেলে জন্ম হওয়ার মনে হয় কিছুদিনের মধ্যে সাঁতারও শিখে ফেলে, কিন্তু তা সত্য শহরে তো সাঁতার শিখতে হলে আয়োজন করে সুইমিং পুল টুল অনেক কিছু করে তারপরেই করতে হয়। ফলে গ্রামের এই যে ব্লেসিংগুলো তো মানে লাইফ স্কিলের এই ব্যাপারগুলো, এগুলো তো শহরে তো ভাইয়া গ্রামের যেই ওপেন যে ব্লেসিংটা আছে এটা তো তুমি শহরে পাবা না, সেই অবস্টাকল তো কথা। কিন্তু শহরের ছেলে মেয়েরা যেই ধরনের অপরচুনিটি গুলা পায়, তার শিখিবাও কি আবার গ্রামের ওরা পায়? এটা তো ভাইসা ভার্সা। কিছু অপরচুনিটি গ্রামে আছে, তুমি ওপেন এয়ার পাচ্ছ, আবার এখানে ওপেন এয়ারটাই পাচ্ছ না। গ্রামে দেখা গেল তোমার ওইখানে কি আর এসি আছে? গ্রামে কয়টা বাড়িতে এসি আছে? হাতে কোনো 1-2টা। কিন্তু এখানে তো এসি ছাড়া তুমি ঘুমাইতেও পারবে না। তো এর মানে কি আমি খুব অপরচুনিটি এভিল করছি আর ওরা অপরচুনিটি পাচ্ছে না? তুমি দেখা যাবে ওইখানে তো দরজা জানালা খুলে দিলেই রাতে ঘুমানোর পর যে সুন্দর বাতাসটা আসবে, এই বাতাস তো তুমি কোথাও পাচ্ছ না। হ্যাঁ, তো যদি জিনিসটাকে এইভাবে দেখি যে দেখা যাচ্ছে যে যারা এই শহরে বিত্তশালী, যাদের জাস্ট তার ইয়াং এজই কাটছে হচ্ছে গ্রামে, সে তো দেখা যাচ্ছে এখন বউ বাচ্চা নিয়ে একটু অবসর পাইলেই থাইল্যান্ডে যাবে, সিঙ্গাপুরে যাবে, মালয়েশিয়া যাবে। ইটস ওকে, এটা যাও, ঠিক আছে, বিদেশে গেলে কালচারালি এনলাইটেন হয়। কিন্তু আমি জিনিসটা চিন্তা করতেছিলাম এইভাবে যে তার বাচ্চা যদি 15 দিন গিয়ে গ্রামে থাকে, গ্রামে গিয়ে যদি কিছু বেসিক স্কিল শিখে, একটা দেশ বছরে কম যায়, সেইটা কি আসলে অপটিমাম সলিউশন, নাকি ওই স্কিলটাই আসলে এখন আর কোনো রিকোয়ারমেন্ট নাই? রিকোয়ারমেন্ট আছে ভাইয়া, যে কোনো স্কিলেরই রিকোয়ারমেন্ট আছে। তুমি মনে করো জীবনে কিছু জিনিস মানুষ দেখে শিখে, কিছু ঠেকে শিখে। তুমি যখন মনে করো ঠেকে শিখলা, এটা তো আসলে হলো না, কিছু তো দেখেও শিখে। তুমি মনে করো আমাদের আসলে হয় কি, আমাদের ওই যে বললাম না যে আমাদের মধ্যে তো এখন শো আপটা বেশি। আমি আসলে কি থাইল্যান্ড বেড়াতে গেলাম, না আমি আমার ওই মহালক্ষী পাড়ে বেড়াতে গেলাম, মানুষ এটা মহালক্ষী গ্রামে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই গ্রামে গেলেই যে তুমি আরো বেশি ব্লেসিংটা পাচ্ছ, তোমার ওইখানে আমার টোটাল কমিউনিটি তো গ্রামে। আমার ছেলে যদি বা মেয়েরা যদি ওইখানে না যায়, তারা তো কমিউনিটিকেই চিনবে না। মানুষ কি ভালো আছে না খারাপ আছে এটাও তো জাজ করতে পারবে না। তুমি যত উপরের দিকে যাবা ততই তো খালি ভালো জিনিসগুলো দেখবা। এখানে যে ব্যারিয়ার আছে বা এখানে যে খারাপ কিছু থাকে বা খারাপ করতে করতে ভালো হয়েছে, এই জিনিসগুলো বোঝার ক্ষমতা নেই। আমাদের মধ্যে অনেক বাপ্পারই ক্ষেত্রে আছে, অনেকেই আছে আমাদের পরিচিতদের মধ্যে, তারা গ্রামেই যেতে চান, অথচ গ্রামেই বড় হয়েছে সারাটা জীবন, তার ছেলে মেয়েদেরকে আর গ্রামে দেখাতে চান। এবং আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছে যে ছেলে মেয়েদেরকে তো আসলে এখানে লেখাপড়া করানো যাবে না, ওদেরকে ইউএসএ কানাডাতে পড়াইতে হবে। হয় তুমি গ্রাম থেকে এসে বুয়েটে পড়তে পারছো, তা আমি কেন আমার ছেলেটা কেন পারবে না? ওই যে স্ট্যান্ডার্ড, মানে এখন তো তার রেসপেক্টে ঢাকা তো গ্রাম, এই যে ব্যাপারটা হচ্ছে গ্রাম এখন ইউএসএ, এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে ঢাকা হয়ে গেছে, ইউএসএ ঢাকা বানাই ফেলতেছি। সো ইউএসএ কে ঢাকা বানানো দরকার নাই তো ভাই। কেন, সমস্যা কি? সমস্যা কিছু না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার তুমি তো আফসোস করো যখন তুমি একটু শোনো। এই ঘটনাগুলো দেখেছি, কিন্তু আমি আমার ফ্যামিলিতেই দেখেছি, যেটা হয় যে যখন তুমি ইউএসএ তে ঢাকাটা বানাই ফেলছো, যখন তুমি অসুস্থ হয়ে গেলা, তোমার তো বয়স হবে, তখন আফসোস কেন যে পাঠাইছিলাম। তুমি আবার পাঠানোর আগে কেন যাবে না, আবার পাঠানোর পরে তো তুমি তো ব্রেক এন্ডে যাও নাই, ব্রেক তো কষো নাই, তুমি খালি অ্যাক্সেলারেটে চাপছো। তো অ্যাক্সেলারেট চাপলে হবে না, তো লাইফে তো কিছু ব্রেক লাগবে। লাইফে যদি সব সুখ 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 থাকে তাহলে হবে? লাইফে দুঃখ থাকবে না, দুঃখ না থাকলে সুখের অস্তিত্ব কোথায়? তো আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি এখন খালি সুখ খুঁজে। আচ্ছা, তো আপনার বন্ধুদের যারা আমেরিকা বা কানাডায় গিয়ে সেখানে ফ্যামিলি করছে এবং সেখানে গিয়ে তাদের বাচ্চা হয়েছে, তাদের কাছে বাংলাদেশ যেমন কোনো কিছু মিন করে না, অনুরূপ এই যে আমার বাচ্চা বা আপনার বাচ্চা যাদের জন্ম হচ্ছে ঢাকায়, এবং তার যেমন আপনার ছেলে বা সোহেল ভাইয়ের মেয়ে, ওদের কাছে তো মহালক্ষ্মী আসলে তেমন কোনো কিছু মিন করে না, মহালক্ষ্মী পাড়া। তো সেক্ষেত্রে এই যে লেগাসিটা, এই লেগাসিতে পরবর্তীতে মানে এই মহালক্ষ্মী আপনার ছেলে বা সোহেল ভাইয়ের যে মেয়ে, ওদের মধ্যে আসলে কিভাবে কাজ করে, বা আদৌ কোনো টান থাকার প্রয়োজনীয়তা আছে কিনা? আছে, আছে, এটা আছে। রুট তুমি বলতে পারবে না আসলে। তুমি মনে করো রুট বলতে সোহেল ভাইয়ের মেয়েদের জীবনে মহালক্ষ্মী পাড়া কিসের রুট, কিভাবে রুট? রুট তো অবশ্যই তার বাপ কোথায়, দাদা কোথায়, এটা তো দেখতে হবে আসলে। তুমি যদি তোমার অস্তিত্বকে আসলে
মানে বিকিয়ে দাও হবে না তো ভাইয়া। এই মহালক্ষ্মী পাড়ার বাপ চাচার রুট জেনে ওর মানে আমেরিকা বা কানাডায় উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? ওইটা ভূমিকা না ভাইয়া, তোমার লার্নিং স্টেজটা লাগবে। আচ্ছা, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি। আমি এইসব ননসেন্স টাইপ প্রশ্ন করতেছি কারণ হচ্ছে যে আমি জেনে শুনেই করতেছি, মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যেমন দেখো, আমরা আসলে কোনো ঈদ ঢাকায় করি না। প্রত্যেকটা ঈদ মাশাআল্লাহ দিলে এখন পর্যন্ত আমরা গ্রামে যাই। এখন আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত আমাদেরকে সেই সামর্থ্য দিবে, সেই ইচ্ছা দিবে জানি না। এবং এতে করে হলো কি, আমাদের বাড়িতে কিন্তু আমাদের বাচ্চারা যাওয়ার ব্যাপারে খুব অধীর আগ্রহ থাকে। যদি তুমি মনে করো 6-7 দিন থাকো, তাও তো তাদের একটা অভিযোগ হলো এত কম। এই যে একটা আগ্রহ। আবার অনেক বাচ্চা দেখছি অনেক ফ্যামিলিতে, গ্রামে কেন থাকবো 2 দিনের বেশি, আমি বুঝি না, ঈদ কেন করব। আমি জানি না, আমাদের বাচ্চারা হয়তো আরেকটু বড় হলে তাদের একটা বন্ধুত্ব হবে, বন্ধুর সার্কেল হবে, ওরা হয়তো বা ঢাকা থাকতে চায় কিনা। বাট আমার বিশ্বাস ওদের যে ওরা এই ছোটকাল থেকে যেতে যেতে হয়েছে কি, যে তুমি দেখো আমাদের গ্রামের প্রচুর ছেলেমেয়েদের সাথেও কিন্তু তাদের ইন্টারাকশন হচ্ছে, তাদের কিন্তু ওইখানে একটা বন্ধু গ্রুপ হচ্ছে। সে এইটাও তো একটা ব্রিজিং। তুমি যদি 20-30-50 বছর পরে আমরা নাও থাকি, তখন কোনো না কোনো টানেও তো সে গ্রামে যেতে চাইবে। এখন তুমি বলো ভাই গ্রামে গেলে লাভটা কি? ভাই লাভ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এরকম বলো আপনার দাদার পরিচয় দিয়ে কী লাভ হবে? ভাই দাদার পরিচয় যদি না থাও তাহলে বাপের পরিচয় নেই, বাপের পরিচয় না আমি নেই, তাহলে আমি কে? তো রুট অবশ্যই লাগবে ভাই। আর রুট যদি পারফেক্ট না হয়, তোমার রুটকে যদি তোমার বংশধরকে তুমি না চিনাইতে পারো, তাহলে তো ফ্যামিলি কেন হচ্ছে? কেন হবে ফ্যামিলি? অনেকে দেখা যাবে হয়তো অনেক টাকা পয়সার মালিক হয়েছে, গিয়া দেখা যাবে হয়তো তাদের রুট নেই, এই কারণে তারাই করে। কিন্তু যাদের রুট আছে তাদের রুট খুঁজতেই হবে। আদারওয়াইজ তুমি কে? তোমার তাহলে বংশ পরিচয় কি? তুমি বলতো ভাই বংশ পরিচয় দেখি হবে। আরে বংশ পরিচয় না থাকলে তাহলে তুমি বিয়ে করানোর সময় এই ফ্যামিলি খুঁজো কেন? তুমি তো চাও নেই যে তার এত কোটি টাকা লাগবে। তুমি তো চাও তার বংশে কি ছিল, তার বাপ কি ছিল, তার দাদা কি ছিল, এই লেখাপড়া করছে, কোত্থেকে আসছে। সো এটা কেন গ্রামের লোক খুঁজে, শহরের লোক খুঁজে? তো সবাই তো, তুমি কি মনে করো একজন মানে সমাজের উঁচু মানে ফ্যামিলির একটা ছেলে বা মেয়ে তুমি কি চাইলেই যে কোনো কারোর কাছে বিয়ে দিতে চায় বা বিয়ে করাইতে চায়? তখনও দেখে তাদের আসলে মেলে কিনা। সো বংশ কেন, সৈয়দ বংশ, সরকার বংশ, তারপরে তোমার মনে করো চৌধুরী বংশ, কাজী বংশ, এটি কেন? এইগুলোর পেছনে কারণ আছে না? এইভাবে তো এইভাবে চলে আসে না। আচ্ছা, নাটক সিনেমায় গ্রামের মানুষদের যেরকম সহজ সরল সাদা সিধে দেখানো হয় বা বলা হয়, গ্রামের এই সাদা সিধে আমার পর্যবেক্ষণ বলে গ্রামের মানুষের সহ তো সাদা সিধে না, এটা হচ্ছে একটা বানোয়াট গল্প। আপনার যেহেতু গ্রামে রেগুলার যাতায়াত করা হয়, সো আপনার কি মনে হয় যে গ্রামের মানুষ কতটা সাদা সিধে? গ্রামের একটা মিনিমাম পোর্শন হলো সাদা সিধে, ঠিক আছে? আর ম্যাক্সিমামই হইলো তোমার, আমার দৃষ্টিতে হইলো তারা সাদা সিধে না। আমি বলবো না তারা ক্রিটিক্যাল, কিন্তু সাদা সিধে না। তারা কখনো কোনো জিনিস খুব সহজে নেয় না। আসলে এই বললাম না, অভিনয়টা চলে ম্যাক্সিমাম, ঠিক আছে? তোমাকে দেখাবে তোমার মতো লোক, তোমাকে আর বা তুমি না থাকলেই হয় না, এটা সামনাসামনি। পেছনে গেলেই তোমার সম্পর্কে আবার কটু কথা বলে। এরকম আমার চোখের সামনে খুব সুন্দর সুন্দর কথা বলেছে, জাস্ট 10 মিনিট পরে গিয়ে দেখি সে উল্টা কথা বলা শুরু করছে। সো এই যে মানুষের ক্যারেক্টার চেঞ্জ, এটা তুমি করবা না কখনো, আমি করি না কখনো। যে কথা হয়েছে ওইখানে স্টপ। কিন্তু এই যে ক্রিটিসিজম বা এরকম এত সাদা সিধে ভাবার কোনো কারণ নেই। আমি বললাম না, ওরা আসলে দেখতে পারে না যে সে কেন হইল, মানে এইটাই নিতে পারে না, সে কেন নাই এটা নিতে পারে না। সো এখানে কিছু ঝামেলা আছে। আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম, আমি তো মানে মানিকগঞ্জ শহরেই বড় হয়েছি, স্টিল আমার যখন আমি কলেজে আসলাম নটরডেমে, তখন দেখা গেছে যে আমার অ্যাডজাস্ট করতে অনেক চ্যালেঞ্জ ফেস করতে, বিশেষ করে গভর্নমেন্ট ল্যাব, সেন্ট জোসেফ, আইডিয়াল, এই সমস্ত স্কুলের ছেলেপেলেরা যে পরিমাণ ফার্স্ট, তাদের রেসপেক্ট আমার নিজের একদমই একটা মানে গোবাছাড়া বিকুপ টাইপ মনে হয়েছে। তো সেখানে আপনি তো হচ্ছে যখন বুয়েটে আসলেন, সেখানে তো আরও অনেক জায়গা থেকে ছেলেপেলে আসছে এবং যথারীতি ঢাকার ছেলেপেলের প্রাধান্য ছিল। সো তখন আসলে এই যে গ্রাম থেকে উঠে আসার এই যে একটা ব্যাপার, আমি কলেজে থাকতে বলতে হচ্ছে মফস্বলের গন্ধ। সো আপনার ওইখানে তো নিশ্চয়ই একটা গ্রামীণ একটা গন্ধ বোধহয় ছিল। সো ওইখানে অ্যাডজাস্টটা কিভাবে হয়েছে বা চ্যালেঞ্জ ফেস করছেন? আমার চ্যালেঞ্জ ফেস করছি আমি আসলে কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে। কলেজ তো কুমিল্লাতেই ছিল বোধহয়। না, কুমিল্লা থাকলো, কুমিল্লা শহর, আমি একবার অজপাড়া গ্রাম,
সো ওই জায়গাটাতে আমার অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছিল। এটা হলো আমি আসছি তোমার থানা পরিষদের একটা স্কুল থেকে, আর কুমিল্লা যেই কলেজে ভর্তি হয়েছি কুমিল্লা সরকারি বিক্রিয়া কলেজ, ওই কলেজের প্রাধান্য ছিল হলো কুমিল্লা জিলা স্কুল। তো জিলা স্কুলের ছেলেরা তো আসলে ট্যালেন্ট, তারপরে তাদের রেজাল্ট ভালো, তারা বুদ্ধি ভালো, তাদের কথাবার্তা স্মার্ট। আমরা যেহেতু গ্রাম থেকে আসছি, গ্যারেমা বাব আছে, তো স্বাভাবিকভাবে শুরুতে আসলে বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তাদের মধ্যে একটা টাইপ হয়েছে, 2 জন 5 জন 7 জন করে। জিলা স্কুলের সাথে খুব কম হয়েছে, এবং এখনো দেখা যায় আমাদের স্কুলের যদি বলি কুমিল্লা জিলা স্কুলের সাথে টাই আপ হওয়া লোকজন নাই। হ্যাঁ, তো লাকিলি আমার হচ্ছে। এটা হওয়ার পেছনে কারণ হলো মানে আমি হয়তো বা ব্লেসড, অথবা আমার অ্যাটিটিউড ভালো আমি ধরে নিব, অথবা আমি বন্ধু বৎসল, অথবা আমি আড্ডাবাজ বা যেটাই হোক, অথবা মানুষ যে কোনো কারণে আমার ভালোবাসে, পজিটিভ কিছু আছে এইসব কারণে, অথবা কিছু রেজাল্ট ভালো করেছি। তো এইটার পেছনে কারণ ছিল আমার কাছে মনে হচ্ছে আমার ওই জায়গাটাতে টার্নিং পয়েন্টটা ছিল আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফাইনালে কেমিস্ট্রির রেজাল্ট খুব ভালো করেছিল। ওইটার পরে আমার এখনো মনে আছে, ও আছে হলো ডোমিনিকান রিপাবলিক, আফসার নামে আমার এক বন্ধু। সো ও আমাকে খুব জড়াইয়া ধরছিল কলেজের ভিতরে, এবং সে আমাকে মানে জড়াইয়া ধরা, যে মানুষ যে মানে একটা মানুষকে এত ভালোবাসতে পারে, ওই দিন আমি তার ফিলিংস বুঝছি। এখনো আমার মনে আছে তার জড়ায় ধরানো, যে জিলা স্কুলের পোলাপান ভালো করলো না, আমি কেন ভালো করলাম, তুই তো তাহলে ট্যালেন্ট, সে হাবিব জাবি যা আছে সব কিছু বললো। এরপর থেকে আস্তে আস্তে আমার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে অনেকের সাথে। সো হয়তো বা আমার ওই রেজাল্টও একটা ফ্যাক্টর ছিল। তারপরে আস্তে আস্তে ওদের সাথে হয়, এখন মনে হয় মানে আমি কি আসলে জিলা স্কুলে ছিলাম না অন্য জায়গায় ছিলাম, কারণ জিলা স্কুলের ম্যাক্সিমাম ছেলেরাই তো আমার বন্ধু, ওদেরও আমি বন্ধু। হয়তো ওদের একটা সার্কেল আছে, কিন্তু এর বাইরেও তো আমাদের একটা চমৎকার সার্কেল আছে। সো ওইটাই আমার ছিল ওই জায়গায়, এবং ওইখান থেকে যে আমি আবার গ্রামে ফিরে যেতে চাই না তা না, কারণ অ্যাডজাস্ট করতে ঝামেলা হচ্ছিল। কিন্তু বুয়েটে এসে আমার খুব একটা ঝামেলা হয় নাই। বুয়েটে এসে একটাই ঝামেলা পড়ছিলাম, এর হলো ওই বুয়েটে প্রথম সবাই আসছে, আমরা তো মফস্বলে গ্যারেম্বা ছেলে, তো শুদ্ধ কথা বলতে চেতাম। তো শুদ্ধ কথা বলার সময় আমার এক বান্ধবী ছিল, সে একদিন ধরে বললো যে বন্ধু তুমি শুদ্ধ কথা বলো না, কারণ তোমার শুদ্ধ কথা হয় না। আমার শুদ্ধ কথা নাকি এরকম, ওদিকে যেও না, ওইদিকে হাফ আছে, ঠিক আছে? তো এরকম শুদ্ধ কথা। তো তারপর থেকে আর শুদ্ধ কথা কি জিনিস এটা আমার লাইফে ছিল না। সো আমি আমার স্বভাব সুলভ যেইটাই আসে কথা ওইটাই বলি, কেউ বুঝলে বুঝুক, না বুঝলে নাই, যতটুকু বুঝে এটাই আমি ধরে নেই, এটাই আমার বুঝান। এতে ফ্যামিলিতে কিছু ঝামেলা হয়, আমার উচ্চারণগত কিছু ঝামেলা হয়। সো কিছু উচ্চারণ আমি পারি না, সেইটা নিয়েও ঝামেলা হয়, কিন্তু আমি আসলে আর এটা বদার করি না। আমার কথা হলো যে আমার বয়স তো যাচ্ছে, বুঝে এখন বলতে পারো কিন্তু চেঞ্জ কি করবে না, তো চেঞ্জটা করে লাভটা কি, বয়স তো হইলো, তো এখন আবার চেঞ্জ, তো এত চেঞ্জ তো দরকার নেই। তো আমি যেটা, তো আমারটাই অ্যাকসেপ্ট করুক মানুষ, তো আমি ওইটাই চাই, সক্রিয়তাটা রাখতে চাই। আচ্ছা, আপনারা যখন ছোট ছিলেন তখন তো আসলে আপনাদের সামনে মানে আইডল হওয়ার মতো ক্যারেক্টার যারা ছিল, তাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল যে অ্যাচিভমেন্ট, সেটা তো বলা যেতে পারে যে ওই রকম মানে স্ট্যান্ডার্ডের জায়গা থেকে ওরকম আহামরি কিছু না। কিন্তু এখন আপনার যখন বয়স হয়েছে, দেখা যাচ্ছে আপনি বা আপনার সোহেল ভাই এরা মোটামুটি আপনাদের গ্রামের মতো রিজেন্ট বা আইডল ধরনের। সো এখন যখন গ্রামে যান বা যাতায়াত করেন, এই স্কুল কলেজে পড়া ছেলে মেয়ে দেখেন, ওদের চোখে মুখে কি মানে কী ধরনের জিনিসপত্র দেখেন যেটা আসলে মনে হয় যে ওই বয়সে আপনাদের মধ্যে ছিল না, বা আপনাদের উপস্থিতি ওদের মধ্যে আসলে কি ধরনের একটা প্রভাব ফেলে? যেমন আজকেও ছিলাম, আমাদের আর একটা ছোট ভাই আমার কাজিন আছে, সে এখন জয়েন্ট সেক্রেটারি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি সে এসএমএল থাকতো, আমি আহসানুল্লাহ, আমাদের প্রায়ই দেখা হইতো। আমাদের কাছে মানে এতটা প্রাণবন্ত থাকতাম যখনই দেখা হইতো। এখনো যদি দেখা হইলে মনে হয় যে আমরা সেই ইউনিভার্সিটি লাইফে গেছি বা স্কুল লাইফে, এবং আমাদের দেখা যেত কোনো না কোনোভাবে আমাদের মধ্যে তো। এবং আমার বিশ্বাস অন দ্যাট টাইম আমাদের মুরব্বি টুরুবি যারা ছিলেন তারাও ফলো করতেন যে এই দুইটা ছেলে তো একটু ডিফারেন্ট, এবং কারুর কাছে শুনেছিও। কিন্তু একটা জিনিস হলো তুমি যেটা বললা যে এরকম যে কিছু পাইনি তা না। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন তো আসলে মুরব্বিরা ছিলেন, আমার আব্বার অনেক বন্ধু বান্ধব ছিলেন, আশেপাশে গ্রামের ছিলেন, তখন বাড়ি থেকে। আমি সেটাই বললাম যে তাদের প্রোফাইল তো নিশ্চয়ই আপনাদের মতো এরকম প্রোফাইল ছিল না, মানে তার চাইতে তো একটু কম, অ্যাচিভমেন্টের দিক থেকে তো একটু কম ছিলেন তারা। হ্যাঁ, তা হয়তো বা ছিল, কিন্তু তারপরে দেখা যেত তখন দেখা মানে আমাদের কিন্তু নাম ডাকতো ছিল কিছু। সেই নাম ডাকের কারণে হলো হয় কি, তখন দেখেছে মানুষ, ও তুমি অমুকের ছেলে,
এই যে তখন খুব ভালো লাগতো, ও তুমি তাহলে বুয়েটে পড়ো, মানে এই যে আমার তখন মনে হচ্ছে যে মানে আমার আশেপাশে গ্রাম সবাই মনে জানে আমি বুয়েটে পড়ি। সো এই জিনিসটা আমাদের খুব ভালো লাগতো। সো এইটা যে পাইতাম না তা না, কিন্তু এখনো ওইটা আছে, এই ট্রেন্ডটা আছে এখনো যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে সবাই অনেকেই কথা বলেন যে অমুকের ছেলে এরকম হয়েছে, অমুকের ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, অমুকের ছেলে বিসিএস ক্যাডার হয়েছে। তো আমাদের গ্রামে বেশ কয়েকজন বিসিএস ক্যাডার আছে। তো সবাইকে এখন যেহেতু বিসিএস এর আবার রমরমা অবস্থা, সবাই আবার বিসিএস করে। সো এই জায়গাটাতে যেমন একটু মানুষ, কারণ বিসিএস মানেই পাওয়ার, এডমিন ক্যাডার হলে আরও পাওয়ার, পুলিশ হলে আরও পাওয়ার। সো এই জায়গাটাতে মানুষকে একটু অন্যভাবেই মূল্যায়ন করে না তা না, এবং তাদেরকে ফলো করারও চেষ্টা করে। আচ্ছা, সো এখন মহালক্ষ্মী পাড়ায় যদি শপিং মল গড়ে ওঠে, মহালক্ষ্মী পাড়ায় যদি এরকম বিরাট বিরাট রাস্তা হয়, মহালক্ষ্মী পাড়ায় যদি এরকম খুব বিলাসবহুল হাসপাতাল তৈরি হয়, সেইটাকে কি মহালক্ষ্মী পাড়া, তখন কি মহালক্ষ্মী পাড়াকে কি আমরা তখনও গ্রাম বলবো, নাকি মহালক্ষ্মী পাড়া আসলে মহালক্ষ্মী পাড়া এবং ঢাকা মধ্যে যদি ডিফারেন্স ফ্যাসিলিটিসগত কমে যায়, তখন কি মহালক্ষ্মী পাড়া গ্রামই থাকবে, নাকি ওইটা তখন অন্য কোনো ইয়েতে যাবে বলে আপনার মনে হয়? মানে গ্রামের আইডিয়াটা আসলে কি? যেমন সোহেল ভাইকে আমি যখন এই প্রশ্নটা করছিলাম, সোহেল ভাই বলতেছিল যে গ্রামে হচ্ছে আবাদি জমি থাকতে হবে, কৃষি জমি না থাকলে সেটা গ্রাম বলা যাবে না। সো আমার কথা হচ্ছে যে যদি এই সব ফ্যাসিলিটিস হয়ে যায়, তখন তো ডেফিনেটলি কৃষি জমির পরিমাণ কমবে, কারণ সুপার সব বানাইতে তো হাওয়ার উপরে হবে না। সো তখন কি মানে গ্রামের আইডিয়াটাই কি তাহলে তখন বিলুপ্ত হয়ে যাবে, নাকি সেটা আসলে কি মডেল হবে বলে? গ্রামের আইডিয়া কখনই বিলুপ্ত হবে না। গ্রামের আইডিয়াতে আবাদি জমি থাকতে হবে, গ্রামে মনে করো গ্রিনারি থাকতে হবে, যেটা শহরের মতো হবে না। তোমার একটা গ্রামে তোমার একটা হসপিটাল হইতেই পারে, একটা স্কুল হইতে পারে, একটা শপিং মল হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু গ্রামের ফরম্যাট চেঞ্জ করতে হবে। তুমি যে কথাটা বললা এটা হলো, তুমি দেখবে ইউরোপের মধ্যে গ্রামগুলো যে আছে, ওই গ্রামগুলো তো আসলে কোন একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট গণ্ডিতে, এবং বিল্ডিংগুলো একই রকম। ওইখানে দুইটা একটা ফ্যামিলি থাকে, বা একটা ফ্যামিলি থাকে, বা চারটা ফ্যামিলি থাকে, 50টা ফ্যামিলি থাকে, পরিবার নিয়ে থাকে, বা যার যার ফ্যামিলি মিলে একটা গ্রাম তৈরি করেছে। ওইখানেও তো ছোট কমিউনিটি হসপিটাল আছে, ওইখানেও শপিং মল আছে। তো তার মানে কি ওইখান থেকে গ্রাম উঠে গেছে? তাই না? তো আমাদের দেশটাও যদি কখনো ইউরোপের মতো হয়, ঠিক ওই স্ট্রাকচারটাই হবে, কিন্তু তখন স্পোরাডিক তোমার এরকম দালান কোঠা, তোমার একটু আগের কথার সাথে যেটা হয় যে যেখানেই বিল্ডিং করে ফেলতে পারবে না। তখন হয়তো আমার যে বাড়িটা আছে, এই বাড়িটা হয়তো বা ডিমোলিশ হয়ে যাবে, হয়ে দেখা যাবে আরও 50টা বাড়ি ডিমোলিশ হয়ে যাবে, হয়ে একটা জায়গায় যে তোমার এখানে 10 কাঠা জায়গা থাকবে, তুমি এখানেই 5 তালা করো, 7 তালা করো, আর বেশি করতে পারবে না, আরেকজনটা এরকম দিয়ে দিতে হবে। এই কমিউনিটির মধ্যেই দেখা যায় একটা হসপিটাল হবে, কিন্তু আবাদি জমিগুলো তো আবাদি রাখতে হবে, আদারস তো গ্রাম থাকবে না। তখন তো ওইটা একটা শহর হয়ে যাবে, মহালক্ষ্মী বা টাউন। তো টাউন তো করা যাবে না, এটা হবে না কখনো। সো গ্রাম মানে ডেভেলপমেন্টের ধারণা অনুসারে গ্রামের তো টাউন হইতে চাওয়ার লক্ষ্য থাকা উচিত। তো সেক্ষেত্রে গ্রাম টাউন হইতে চাবে না কেন? গ্রাম কি চিরকাল তাহলে এই শুধু আবাদি করে যাবে? তাহলে গ্রামের মানুষদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কি তাহলে এই মিডল ইস্টে যাইতে হবে, নাকি ঢাকায় চলে আসতে হবে? মানে তারও তো একটু এই উন্নয়নের সুবাতাস গায়ে লাগানোর স্বপ্ন থাকতে পারে। উন্নয়নের সুবাতাস তো এখন লাগছে। গ্রামের মানুষের অনেক লাইফস্টাইল চেঞ্জ হয়েছে না, তাদের অর্থনীতি চেঞ্জ হয়েছে না, তাদের শিক্ষা দীক্ষা চেঞ্জ হয়েছে না। তুমি মনে করো গ্রামে থাকলে কেন, মনে করো এখনও যেমন তুমি একটা আগে বললা যে আপনি আসেন গ্রাম থেকে ঢাকা, আপনার ছেলে যাবে আমেরিকা, যেতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আফটার মানে 25-30 বছর পর আমার কাছে কেন যে মনে হচ্ছে ওই ঢাকা শহর থেকে একটা পোর্শন আবার গ্রামে চলে যাবে। ঘটনা হচ্ছে তুমি যদি পদ্মা ব্রিজ হওয়ার পরে আমার পরিচিত 2টা কোম্পানি মাদারীপুরে চলে গেছে, ওখান থেকে অপারেট করতেছে। এক্স্যাক্টলি সম্ভব। কারণ ঘটনা হচ্ছে যে এখন তুমি যদি মনে করো আজকের যে ডিজিটাল যুগ, তুমি তো চাইলেই তোমার একটা অফিস তো সেই গ্রামেও রাখতে পারো। এখন তুমি মনে করো সেলস ফোর্স লাগবে, তো সেলস ফোর্স বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে থাকবে, তাদেরকে মনিটর করার জন্য তো তোমার গ্রাম থেকে করতে হবে। কারণ তুমি ঢাকা শহরে একটা বিল্ডিং নিবা, ভাড়া দিবা, কত কস্ট, তোমার কস্টই তো 1/10 হয়ে যাবে যদি তুমি গ্রামে চলে যাও। তো তখনও তো গ্রামে, এবং গ্রামে যখন যাবা, তুমি যখন গ্রামেও একটা অফিস করবা, তো ওইখানে অফিস অ্যাসিস্ট্যান্ট লাগবে, পিয়ন লাগবে, তারপরে মানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ লোক লাগবে, তো ওইখানেও তো 20 জন লোক। এই 20 জন লোক কি তুমি সব হায়ার করবা বাইরে থেকে? নিশ্চয়ই না। তো 10 জন তো 20 জনের মধ্যে 10 জন তো থাকবে গ্রামের বা আশেপাশে, তো এমপ্লয়মেন্টও শুরু হবে, তো অর্থনীতি তো এইভাবে ডেভেলপ করবে। এসিআই বা প্রাণ জাতীয় কোম্পানিগুলো এদের হেড অফিস ঢাকা হওয়া কেন জরুরি? এটা আমাদের দেশীয় কালচারের কারণে আমার কাছে মনে হচ্ছে।
কারণ দেশীয় কালচার হয়েছে কি, তুমি মনে করো সবাই আমরা ঢাকা থাকতে চাই, এদের ফ্যাক্টরি তো ঢাকার বাইরে, কিন্তু হেড অফিস সবাই, কারণ হেড অফিসগুলো ঢাকাতে না রাখলে হয় কি, মনে করো অ্যাডমিনিস্ট্রেটিভ যত অ্যাক্টিভিটিস সবগুলো ঢাকা কেন্দ্রিক অথবা চিটাং। তুমি যদি ওইভাবে বলো খুলনাতে কি আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ খুব বেশি অ্যাক্টিভিটিস আছে? নাই। রাজশাহীতে আছে? নাই। কুমিল্লাতে আছে? নাই। ময়মনসিংহ আছে? নাই। সিলেটে আছে? নাই। তার মানে কি, আইদার মেজর 90% ধরো ঢাকা, 10% অথবা ইয়েতে চিটাং, আর স্পোরাডিক কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে। তো যার কারণে হয় কি, তোমার যাই করবা না কেন তোমার ঢাকাতেই আসতে হয়। তো এটাকে যদি ডিসেন্ট্রালাইজ করে দেওয়া যেত, তুমি কুমিল্লাতেও যদি একটা সেন্ট্রালাইজ মানে একটা সেন্টার হতো, তাহলে মানুষ কেন কুমিল্লাটা ঢাকা আসবে? দরকার ছিল না তো। সো ওই কারণে আসলে হেড অফিসগুলো এখানে। আমার জীবনের বেশিরভাগ সময় ঢাকাতেই কাটছে, মানে 24-21 বছর চলতেছে যে আমি ঢাকায় আছি। ফলে মানিকগঞ্জ আমার লাইফ আসলে এখন আর কিছুই মিন করে না। আমি নিজের পুরোপুরি ঢাকার মানুষই মনে করা শুরু করছি অনেক বছর ধরেই। সো আপনি এই যে ঢাকায় থাকেন, মানে আপনি কি ঢাকাকে ওন করতে পারেন, নাকি এইখানে আপনার ওই শুরুতে যেটা বললাম ঢাকাকে আপনার নিজেকে একজন রিফিউজি মনে হয়? না, ওই রকম আমার কাছে কখনো মনে হয় না। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়, তোমার হয় কি, যেমন মানে আপনি কি আগে কুমিল্লা পরে ঢাকাইয়া, নাকি আপনি আসলে বাংলাদেশি ওইভাবে দেখেন আসলে? না, আমি আগে কুমিল্লা। আচ্ছা, এইটা আমার একেবারে, তুমি যত কথাই বলো এই জায়গাটা আমার একটু ইজমও কাজ করে। আচ্ছা, মানে স্ট্রং ইজম কাজ করে। আচ্ছা। আমি যখন শুনি যে সে কুমিল্লার, আমার খুব ভালো লাগে। যেমন একটু আগে তানভীর বললো না লক্ষ্মীপুর, তো আমি বললাম না, আরে আমার এলাকার পাইছি, কারণ এটা আমার কাজ করে। এটা আমি জানি না অন্যদের হয়তো কাজ করে না, কিন্তু আমার এটা খুব স্ট্রংলি ফিলিংস। ও কুমিল্লা, ও তাইলে আমার কাছের মনে হয়। এখন খুঁজতে খুঁজতে দেখা যায় পাশে, কিন্তু এই জায়গাটা আমার অলওয়েজই মনে হয় আমি কুমিল্লার। এবং যদি তুমি আরো রুটে যাও, তাই বলবো আমি মহালক্ষীপাড়া না, এটা মালক্ষীপাড়া। আচ্ছা, ঠিক আছে, আমাদের এলাকায় সবাই এটা মহালক্ষীপাড়াকে উচ্চারণ করে না, আমরা হয়তো এখন শুদ্ধ করে বলি, মানুষকে সবাই বলে মালক্ষীপাড়া। হ্যাঁ, সো এখন ওই জায়গাটাকে আমি ওন করি। তারপরে যদি বলো তাহলে ঢাকা। মানে আমার পর্যবেক্ষণ বলে বেশিরভাগ মানুষ আসলে এইভাবেই চিন্তা করে, সে হচ্ছে শহরের বা গ্রামে, সেটাই তার আগের কথা। সো এই জন্যই বললাম যে আলটিমেটলি তো ঢাকা শহরকে তাহলে মানে থাকতে হয়, থাকা বোধ হয়। এটা হলো জড়তা ভাইয়া। তুমি যদি বলো, কারণ ঢাকাতে আসার কারণে কি, তোমার একটা বিশাল কমিউনিটি হয়েছে, তোমার একটা সোসাইটি তৈরি হয়েছে, তোমার একটা কালচার তৈরি হয়েছে নতুন করে। তো এই জায়গাটাতে কি হয়, যেমন আবার যদি আমাদের ছেলেমেয়ের কথা চিন্তা করি, ওরা ওদের কালচারটা তৈরি করছে এখানে, ওদের সোসাইটিটা এখানে, তাদের কারণেও কিন্তু আমরা পারি না আবার, কারণ কম্প্রোমাইজ তো করতে হয় লাইফে। সো এই জায়গাটাতে যেটা হয়, তুমি দেখো ঢাকাতে হয় কি, তুমি যদি মনে করো 15-20 দিন গিয়ে বাড়িতে থাকো, তখন তোমার আবার একটু ভাল লাগবে না, তখন তোমার আবার ঢাকা আসতে হবে। কারণটা হচ্ছে কি, তোমার সবকিছু কেন্দ্রবিন্দু তো তৈরি করে বলছো ঢাকা। যদি আমার এই কেন্দ্রবিন্দুটা আমি গ্রামে করতে পারতাম, তাহলে হয়তো আমার গ্রাম থেকে তুমি আমাকে ঢাকা নিয়ে আসতে পারতাম না। সেই রকমও মনে হয়, এটা একটা জড়তাও কাজ করে। আচ্ছা, সো তাহলে মানে এই যে যখন আপনি বেশিরভাগ সময় ঢাকায় থাকেন এবং সকালে উঠেন, ঘুমাইতে যাওয়ার সময়, মানে যে আপনি যে রুমটাতে ঘুমান, সেই রুমটা কি মহালক্ষীপাড়ার রুম মনে হয়, নাকি ওইটা আসলে ঢাকার রুমই মনে হয়? ওইটা আমার কখনো ফিলিংস হয় না ভাইয়া। আমি আসলে হয় কি, আমার কেন জানে গত প্রায় ধরতে পারো 25-26 বছর হয়ে গেল, এটা খুব সম্ভবত 98 বা 99 থেকে আমার কোনো একটা চেঞ্জের কারণে, আমি যদি মনে করো আজকে দেশের বাইরেও যাই, বা তুমি যদি মনে করো সেই মাদারীপুরের একটা ছোট গ্রামেও যদি যাই কোনো একটা বন্ধুর বাসায়, বা তোমার মানিকগঞ্জে তোমার বাসায়ও যদি, তোমার ওই যে ঠাকুরকান্দি গ্রামে তোমার নানার বাড়িতেও যদি যাই, আমি ওই দিন ওইখানে ঘুমানোর পর আমার কাছে মনে হয় না এর আগের দিন আমি অন্য কোথাও ছিলাম। এটা কেন জানে আমার একটা নতুন ইয়ে তৈরি হয়েছে, মনেই হয় না। এখন তাইলে মনে হয় কখন? মনে হয় ওই যে বাচ্চাটা কোথায় আছে, বউটা কোথায় আছে, আমার আম্মাটা কোথায় আছে, তাদের সাথে একটু যোগাযোগ দরকার। কিন্তু এছাড়া থাকার জন্য আমার থাকার ঘুমের জায়গাটা আর ওয়াশরুমটা যদি ঠিক থাকে, তাহলে আমার কাছে মনে হয় না আমি অন্য কোথাও ছিলাম। কিন্তু আমার যেটা অবজারভেশন, আমি দেখছি যে এই লোকজন যখন বয়স হয়, তখন হচ্ছে সে মনে করে যে তার শেষ ঠিকানা যেটা মানে হচ্ছে মৃত্যুর পর, সেটা হচ্ছে তার গ্রামের বাড়িতে করা উচিত। তো আপনার এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে নাকি? চিন্তাধারা নাই, কিন্তু একটা জিনিস তো আছে, চিন্তা ভাবনা তো হয়। যেমন মনে করো আমাদের পারিবারিক কবরস্থান আছে, আমি অবশ্যই চাইবো যে আমার যদি কখনো মৃত্যু যেখানেই হোক, হ্যাঁ, আমি মনে প্রাণে চাইবো যে আমার আসলে কবরটা আমার সেই পারিবারিক কবরস্থানে হোক। তো এখন বলতে পারো এটার আসলে ইয়েটা কি, উদ্দেশ্যটা হলো ওইখানে কি আর সবাই পাশাপাশি ঘুমাবে বা পাশাপাশি থাকবে?
কিন্তু একটা বিশ্বাস হলো আমি তো আমার আত্মীয় স্বজনের সাথে আছি, আমার বাপ মা ভাই বোনদের সাথে থাকবো কোনো একদিন, এটাই এই ফিলিংসটা তো কাজ করি। ওকে, সো আমি এই জিনিসটাই বুঝতে যাচ্ছিলাম যে আলটিমেটলি একটা সার্কেল রেডিয়াস যত বড়ই হোক, শেষ পর্যন্ত গরু ঘাস খাইতে খাইতে শেষ পর্যন্ত যেখানে খুঁটাটা গাড়া থাকে সেখানেই ফেরত আসে। সো আলটিমেটলি গ্রাম হচ্ছে সেই সার্কেলের পয়েন্ট, কেন্দ্রবিন্দু। ওকে রোজের ভাই, আপনার সাথে গল্প তো মানে অফলাইনে যখন গল্প করি তখন 3-4-5 ঘন্টা করি। আজ কিন্তু আমাদের পডকাস্টের একটা স্পেসিফিক টাইম আছে, সেই টাইম অলরেডি পার হয়ে গেছে। সো আপনি বসে চা খান, আমি শেষ করি। তোমাকে অনেক ধন্যবাদ। তো গতকাল আমার ডিটাচমেন্ট টু ডিপারচার বইয়ের একটা চ্যাপ্টারে একটা জিনিস লিখতেছিলাম যে প্রথম 10-15 বছর পর্যন্ত দেখা যাচ্ছে ভাই বোন সবার মধ্যে ডিফারেন্স খুব একটা বেশি থাকে না। এরপর যখন আস্তে আস্তে বয়স বাড়ে 15, 16, 25, এরপর দেখা যাচ্ছে সব চরিত্রগুলো ফিক্সড হয়ে যায়, অনেকটা মহাকর্ষ ধ্রুবক জিয়ের মতো। কিন্তু স্থানের যখন বয়স বাড়ে, 5 বছর আগে একটা স্থান যেরকম থাকে, 5 বছর পরে সেটা চেঞ্জ হয়ে যায়, আরও 5 বছর পরে আবার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই যে মহালক্ষ্মীপাড়া গ্রামে বা ঠাকুরকান্দি গ্রামে যখন গেছিলাম বা যাই, 10 বছর পরে যখন আমার মেয়েরা বড় হয়ে একই জায়গায় যাবে, দেখা যায় সেটা কমপ্লিটলি আলাদা একটা হয়ে গেছে। ফলে ওর দেখা মহালক্ষ্মীপাড়া ঠাকুরকান্দি গ্রাম অন্য একটা জিনিস হয়ে যাচ্ছে। তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে অভিকর্ষ স্তরণ স্মল জির মতো হয়ে যায়। তো গ্রামের ব্যাপারটা আলটিমেটলি হয়তো সেরকমই, যে আমরা প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছি, গ্রামও চেঞ্জ হয়ে যাচ্ছে, শহরও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই চেঞ্জের মধ্যেই শেষ পর্যন্ত ঘুরে ফিরে ওই যেটা হয় যে সার্কেলের রেডিয়াস যত বড়ই হোক, শেষ পর্যন্ত সেন্টার একটা থাকে। সেই সেন্টার সম্ভবত প্রত্যেকেরই, যেখানে তার জন্ম হয়েছিল সেটাই সম্ভবত তার সেন্টার। এরপরে সে যেখানে বসবাস করুক বা যেখানে জীবনযাপন করুক, এবং শেষ পর্যন্ত সে যেভাবে তার প্রোফাইলটা শেষ করুক। তো সেইখানে আজকে যে বললাম যে গ্রাম কেমন আছো বা গ্রাম কেমন ছিল সেটা দেখার যে একটা জার্নি, সেই জার্নি থেকে অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট উঠে আসছে। অনেকগুলো পয়েন্ট হয়তো উঠে আসতে পারতো, কিন্তু আমার মনে হয় উঠে আসছে বেশিরভাগই। কিছু মিসিং হইতে পারে, সেই মিসিংগুলো থেকে যাক। হয়তো কিছু জিনিস ইন্টেনশনালি বলা যায় নাই, কি কারণ হচ্ছে যে আমি বাংলাদেশের লোকজনকে খুব ভয় পাই। অধিকাংশ সোশ্যাল মিডিয়া দর্শক হচ্ছে এক একটা পটেনশিয়াল বোমা। সো এই বোমার বিস্ফোরণে মানসিকভাবে আহত হওয়ার অনেক রকম একটা ঝুঁকি থেকে যায়। ফলে বক্তব্য দেখা যাচ্ছে অনেক কিছু অনেকভাবে অনেক প্রশ্ন করা যায় না, অনেক উত্তর দেওয়া যায় না। তো এটাকে কি ভিলেজ পলিটিক্স বলবো না, এটা সম্ভবত নগর পলিটিক্স। সো এই নগর পলিটিক্স এবং ভিলেজ পলিটিক্সের মাঝখানে বসে থেকে আজকের গল্প এখানেই শেষ করি। আবার কখনো দেখা বা কথা হবে ব্যাপারে।